গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি। সিজন 2। কলমে জান্নাতুল ফিরদৌস, মিথিলা। গল্পের 10ম পর্ব, রোমান্টিক প্লাস অ্যাডাল্ট পর্ব। উক্ত পর্বে অ্যাডাল্ট কথাবার্তা থাকায় আগেই এলার্ট দিয়ে দিলাম। আপনারা যারা এসব পড়ে অভ্যস্ত নয় প্লিজ স্কিপ করবেন, ধন্যবাদ। রৌদ্র এবার ঠোঁট কামড়ে হাসে, চোখে মুখে দুষ্ট ভাব টেনে বলে, হবে তো। ভালোবাসায় খানিকটা জোর থাকলেই হবে। রৌদ্রের কথার ভাবার্থ বুঝতে না পেরে অরিন অবুঝ গলায় প্রশ্ন করল, মানে? রৌদ্র খানিকটা নিচু কণ্ঠে প্রত্যুত্তরে বলল, সেটা সামনাসামনি এলে বোঝাবো হানি। তাও আবার রাতের আধারে প্র্যাকটিক্যালি বোঝাবো। সেটা সামনাসামনি এলে বোঝাবো হানি। তাও আবার রাতের আধারে প্র্যাকটিক্যালি বোঝাবো। অরিনের লজ্জা রাঙা মুখখানা তৎক্ষণাৎ হা হয়ে যায়। মনে মনে ভাবে, মানুষটা কি সাংঘাতিক কথাবার্তা শুরু করেছে তার সঙ্গে। অথচ দেখো, তার মধ্যে বিন্দু পরিমাণ লজ্জা শরমের বালাই নেই। অরিন দাঁতে জিভ কাটে, মিনমিনে সুরে বলে ওঠে, আপনি এমন লাগামহীন কথা বলেন কেন সবসময়? রৌদ্র আবারও ঠোঁট কামড়ে হাসে, টেবিলের ওপর হাতের কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে অরিনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলতে থাকে, এমন একটা পিচ্চি বউ থাকলে আমার মতো সুপুরুষ লাগামহীন হবে, বেশরম হবে, এমনকি নির্লজ্জ হতেও বাধ্য। তাছাড়া পরিবারটা যদি মেনে নিত বউ, বিশ্বাস কর, রোজ তোর আর আমার বাসর হতো। অরিনের কাশি উঠে যায় এমন কথায়। মেয়েটা কাশতে কাশতে ঠিকমতো তাকাতেও পারছে না রৌদ্রের দিকে। রৌদ্র মুখের সামনে হাত এনে আড়ালে মুখ টিপে হাসছে। মেয়েটাকে বারবার নাস্তানাবুদ করতে কেন যে এত ভালো লাগে তার। রৌদ্র মৃদু গলা খাকারি দিয়ে ওঠে, নরম কণ্ঠে বলে, ঘুমিয়ে পড় সানশাইন। আর শোন, নিজের খেয়াল রাখবি কিন্তু। অরিনের কাশি থামিয়ে কোনোমতে মাথা কাত করে রৌদ্রের কথায়। রৌদ্র মুচকি হেসে ইশারায় চুমু দেখায় অরিনকে। অরিনও খানিকটা লজ্জালু হাসে। রৌদ্র কিয়তক্ষণ অনিমেষ চোখে তাকিয়ে থেকে কলটা কেটে দেয়। অরিন নিজের ফোনটা হাতে নিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ছেলেটার পাগলামিগুলো কল্পনা করতেই খানিকটা মুচকি হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। সময় আর নদীর স্রোত নিজ গতিতে এগিয়ে চলে। তারা মানে না কোনো বাঁধ কিংবা বাধা। এই যেমন দেখতে দেখতে কেটে গেল আরও 9টি দিন। রৌদ্র ক্যাম্পেইনে গিয়েছে ঠিক 12 দিন আগে। বলেছিল তার নাকি সপ্তাহখানেক লাগবে, অথচ এখন দেখো, আজ সপ্তাহ পেরিয়ে 12 দিন, তবুও ছেলেটার কোনো খোঁজ নেই আসার। ইদানিং অরিনের মনটাও বেশ খারাপ থাকে। আগের মতো হাসির দেখা নেই আদুরে মুখটায়। থাকবেই বা কী করে? সেদিন রাতে কথা বলার পর থেকে আর একটিবারের জন্য ছেলেটার সঙ্গে কথা বলার সুযোগ মেলেনি অরিনের। কিভাবে মিলবে সুযোগ? রৌদ্র যে এখন ভীষণ ব্যস্ত তার রোগীদের নিয়ে। যদিও মাঝেমধ্যে সময় বাঁচিয়ে অরিনের কাছে দু-একটা মেসেজ দিয়ে নিজের খোঁজ খবর দিয়েছে ছেলেটা। এই যা, সকাল 8:45। রাফিয়া বেগম সিঁড়ির কোণে দাঁড়িয়ে একের পর এক হাঁক ছুড়ছেন মেয়ের উদ্দেশ্যে। অথচ অরিনটার নিচে নামার কোনো নামগন্ধও নেই। রাফিয়া বেগমের মেজাজ চটল খানিকটা। তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবেন, তখনই রুম থেকে সাব্বির সাহেবের ডাক আসে। স্বামীর কণ্ঠ কানে যেতেই আর উপরে গেলেন না তিনি। রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। রুমে ঢুকতেই রাফিয়া বেগমের আগুন জ্বলার আগে বুঝি আরেক দফা ঘি পড়ল। সারা ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে অফিসের কাগজপত্র। অথচ কিছুক্ষণ আগেও তিনি পুরো ঘরটা গুছিয়ে গিয়েছিলেন। সাব্বির সাহেব স্ত্রীর উপস্থিতি টের পেয়ে সেদিকে না তাকিয়েই বলেন, রাফু, আমার লাল ফাইলটা কই গো? এখানে তো পাচ্ছি না। তুমি কি কোথাও? কথাটা বলতে বলতে এক পলক পেছনে তাকালেন সাব্বির সাহেব। আর অমনি তার নজর আটকে গেল দরজার সামনে রণমূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা নিজ স্ত্রীর দিকে, যার অগ্নি দৃষ্টি তার দিকেই নিবন্ধ। নাকের পাটা রাগে ফেঁপে উঠেছে খানিকটা। সাব্বির সাহেব খানিকটা ঢোক গিললেন।
আর চোখে একবার আশপাশে তাকালেন। পরক্ষণেই দাঁতে জিভ কেটে স্ত্রীর দিকে তাকালেন সহাস্য মুখে। থেমে থেমে বললেন, মানে রাফু, বালাই ষাট। তার কথা শেষ হবার আগেই খেকিয়ে ওঠেন রাফিয়া বেগম। কি করেছটা? কি ঘরের অবস্থা? এটা কি ঘর নাকি গোয়ালঘর? এত বয়স হয়ে এলো, অথচ এখনো বাচ্চাদের মতো হাবভাব করা ছাড়লে না তুমি। বলি, আমাকে কি একদণ্ডও শান্তি দিবে না তোমরা? স্ত্রীর মুখে একের পর এক ঝাড়ি খেয়েও চুপ করে রইলেন সাব্বির সাহেব। এই মুহূর্তে স্ত্রীর কথার পিঠে কিছু বলে থোড়াই না আগুনে ঘি ঢালবেন তিনি। তাই মাথা নিচু রেখে সবটা শোনাই শ্রেয় মনে করলেন তিনি। এদিকে স্বামীকে নির্বাক থাকতে দেখে আরেকটু ক্ষেপে গেলেন রাফিয়া বেগম। রাগে ফোঁস ফোঁস করতে করতে ঘরটা গোছাচ্ছেন আর বলছেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার কথাগুলো শুনেও না শোনার ভান ধরবে। বাপটা যেমন, ছেলেমেয়েগুলোও তেমন হচ্ছে। একজনও আমার কথা শোনে না, সব চলে নিজেদের মতো। রাফিয়া বেগম থামলেন। হয়তো কথা শোনাতে শোনাতে হাঁপিয়ে উঠেছেন তিনি। রাফিয়া বেগম হাতের কাজগুলো গুছিয়ে খাটের পাশের ছোট টেবিলের কাছে গেলেন। সেখানের দ্বিতীয় ড্রয়ার থেকে লাল ফাইলটা বের করে এনে এগিয়ে দিলেন স্বামীর পানে। সাব্বির সাহেব একবার চোখ তুলে চাইলেন। পরক্ষণেই প্রয়োজনীয় ফাইলটা সামনে পেয়ে বেজায় খুশি হলেন মানুষটা। হাত বাড়িয়ে নিয়ে নিলেন ফাইলটা। স্ত্রীর দিকে তাকিয়ে খুশি মনে বললেন, কোথায় পেলে এটা? আমি তো সেই কখন থেকে খুঁজছি। রাফিয়া বেগম মুখ ঝামটি দিয়ে বলে ওঠেন, চোখ কান খোলা রেখে খুঁজলে তবেই না পাবেন। আপনি তো শুধু হাওয়ার ওপর চোখ বুলিয়েই ক্ষান্ত হন। সাব্বির সাহেব স্ত্রীর ঝাঝালো কথাতেও হাসলেন। স্ত্রীর এক হাত চেপে তাকে নিজের পাশে বসালেন। আলতো হেসে জিজ্ঞেস করলেন, সকাল সকাল এত ক্ষেপে গেলে কেন বলো তো? রাফিয়া বেগম ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। শাড়ির আঁচলে ঘর্মাক্ত ললাটটা খানিকটা মুছে নিয়ে বলতে লাগলেন, খেপি কি আর সাধে? তোমার আদরের দুলারিকে সেই কখন থেকে ডাকছি, কিন্তু তার বুঝি মায়ের ডাক শোনবারও সময় নেই। তার ওপর তোমার ছেলেটা, তার কথা আর কি বলবো। সারাক্ষণ বোনের পিছু পিছু ঘুরবে, বোনকে মাথায় তুলে রাখবে। তোমার আর ওর আশকারা পেয়ে পেয়ে দিনকে দিন মেয়েটা বাদার হচ্ছে। উফ, আর পারি না। সাব্বির সাহেব বেশ মনোযোগ দিয়ে শুনলেন স্ত্রীর কথা। তিনি মিটমিটিয়ে হাসছেন। রাফিয়া বেগম কথার একফাঁকে স্বামীর দিকে তাকান। পরক্ষণেই তাকে হাসতে দেখে খেকিয়ে বললেন, কি ব্যাপার? ওভাবে হাসছ কেন? সাব্বির সাহেব থতমত খেলেন খানিকটা। আমতা আমতা করে বললেন, না, এমনি। বর্ষার আবহাওয়া এই ভালো তো এই খারাপ। কখনো টানা বৃষ্টি তো কখনো আবার মেঘলা মৃদুমন্দ বাতাস। মাহিরা ছাতা হাতে দাঁড়িয়ে আছে লাইব্রেরির সামনে। সেই কখন থেকে মেয়েটা অপেক্ষা করে যাচ্ছে নিজের এক বান্ধবীর। তার কাছে মাহিরার একটা বই পড়ে আছে অনেকদিন যাবৎ। মাহিরা এটা নিয়েছিল এই লাইব্রেরি থেকে। এখন জমা দেওয়ার ডেট এসেছে কিন্তু বইটা তার হাতে নেই। মাহিরা বৃষ্টির মধ্যে আর দাঁড়িয়ে থাকতে না পেরে একটা চায়ের টঙে গিয়ে দাঁড়ায়। ইস, ছাতা থাকা সত্ত্বেও মেয়েটা ভিজে নিয়ে একাকার। মাহিরা বিরক্তিতে মুখ কুঁচকায়। এক হাতে ছাতা ধরে অন্য হাতে নিজের গায়ের ওপর থেকে পানির ঝাপটাগুলো সরাচ্ছে। তখনই পাশ থেকে ভেসে আসা পরিচিত পুরুষালী কণ্ঠে খানিকটা হকচকিয়ে ওঠে সে। কেমন আছেন মিস? মাহিরা চমকে পাশে তাকায়। দেখতে পায় ইফতি ছাতা হাতে তার দিকেই তাকিয়ে আছে। মাহিরা হালকা হাসল তাকে দেখে। ধীর স্বরে জবাব দিল, জি ভালো আছি। আপনি কেমন আছেন? ইফতি মৃদু হেসে মাহিরার থেকে কিছুটা দূরত্বে এসে দাঁড়াল। হাতের ছাতাটা গুটিয়ে নিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তারপর কিছুক্ষণ নীরবতা চলল তাদের মাঝে। এরই মধ্যে ইফতি নিজ থেকে বলে ওঠে, চা খাবেন মিস? মাহিরার ইচ্ছে করল একবার না বলে দিবে, কিন্তু পরক্ষণেই ভাবল,
এভাবে মুখের ওপর না করে দিল ব্যাপারটা একটু অড হয়ে যায় না? তাই সে মাথা নাড়িয়ে বলল, খাওয়া যায়। ইফতি মুচকি হেসে দুটো চায়ের অর্ডার দিল। তারপর এসে দাঁড়ালো আগের জায়গায়। ইফতি একবার আর চোখে তাকালো মাহিরার দিকে। মেয়েটার মধ্যে আহিরার মতো একদমই কোনো চঞ্চলতা নেই। একদম ধীর শান্ত মেয়েটা। তবুও ইফতির কেন যেন আহিরাকেই ভীষণ মনে পড়ল এ মুহূর্তে। ইফতি নিজ মনেই অবাক হল বেশ। ইদানিং হুটহাট মেয়েটার কথা বেশ মনে পড়ছে তার। এই যে এখনো পড়ছে। ইফতি নিজের এহেন ভাবনায় খুব বিরক্ত হল। সে বিড়বিড় করে বলল, ড্যাম। হু। কিছু বললেন? পাশ থেকে মাহিরার কথায় মাথা নাড়িয়ে না জানায় ইফতি। প্রসঙ্গ ঘোরাতে সে বলে ওঠে, আব। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই এম আস্কিং, এখানে কি করছিলেন মিস? মাহিরা আলতো হেসে পুরো কাহিনী বলল। ইফতিও বেশ মনোযোগ দিয়ে শুনল সবটা। তখনই পেছনে থেকে একটা ছোট ছেলে এসে তাদের হাতে দুকাপ ধোয়া ওঠা উষ্ণ চা দিয়ে যায়। মাহিরা আর ইফতিও চা দুটো নিয়ে নিজেদের মতো হেসে হেসে কথা বলছে আর একটু পরপর কাপে চুমুক দিচ্ছে। তাদের এই ঘটনা অদূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে আহিরা। মাহিরার কল পেয়েই এদিকটায় আসছিল সে, কিন্তু পথেই তাদের দুজনকে এভাবে একসঙ্গে টাইম স্পেন্ড করতে দেখে সেখানেই থমকে দাঁড়ায় মেয়েটা। আহিরা গভীর চোখে তাদের দুজনের দিকে তাকিয়ে শ্লেষাত্মক হাসল। ইফতির দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, অল মেন আর ডগস। তারা মুখে বলবে একজনের নাম, মনে রাখবে আরেকজনের, আর স্বপ্নে আনবে আরেকজনকে। শালার পারভার্ট কতগুলা। বিশেষ দ্রষ্টব্য, উক্ত কথাটি কাউকে ছোট করার লক্ষ্যে বলা হয়নি। এটা বহুল প্রচলিত একটা বাক্য, বিধায় চরিত্রের খাতিরে লিখেছি। যদি আমার লেখা কাউকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হতে না হতেই আকাশ কালো হয়ে এলো। একটু পরেই টুপটাপ বেগে বৃষ্টি নামল ধরণীতে। ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টগুলো দৌড়াদৌড়ি করে এদিক ওদিক ছুটল, কেউ বা আশ্রয় নিল ডিপার্টমেন্টের বারান্দায়। ইকরা তখনও ক্লাসরুমেই। অনেক ডিপার্টমেন্টের কর্নারে দাঁড়িয়ে ইকরার অপেক্ষায়। সেই কখন থেকে মেয়েটার জন্য দাঁড়িয়ে আছে সে। আজ নিজেকে বেশ প্রস্তুত করে এসেছে, যেন মেয়েটাকে নিজের মনের কথাগুলো জানাতে পারে। অনিক একবার নিজের হাতঘড়ির দিকে চাইল। না, সময় তো হয়ে গেছে মেয়েটার ক্লাস শেষ হবার, তবুও আসছে না কেন? অনিক নিজের ভাবনায় নিমগ্ন। তার হাতে থাকা কালো ছাতাটা ভিজে যাচ্ছে বৃষ্টির তোপে, অথচ মন যেন তার বড্ড অস্থির। ক্ষণে ক্ষণে একটা কথাই মনে এসে দোল খাচ্ছে তার, যদি আজও কিছু বলা না হয়। অনিকের ভাবনার মাঝেই ইকরা ক্লাস থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। মেয়েটার চোখে কেমন হালকা ক্লান্তির ছাপ, কিন্তু মুখে সেই চিরচেনা কোমলতা। ইকরা হাঁটার গতি কমিয়ে বাইরে তাকিয়ে হালকা হাসল, বৃষ্টির দিকে চাইল মুগ্ধ হয়ে। অনিক অদূরে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দেখল ইকরাকে। মেয়েটার এই মনকাড়া হাসির ওপর যে সে বরাবরই বিমুগ্ধ। হাঁটার এক পর্যায়ে বারান্দার কিনারায় এসে দাঁড়াতেই ইকরা খানিকটা ভিজে গেল। তবুও সেদিকে মেয়েটার কোনো হেলদোল নেই। সে চুপচাপ মাথা উঁচু করে চোখ বন্ধ রেখে দাঁড়িয়ে রইল বৃষ্টির নিচে। কিছুক্ষণ পর ইকরার মনে হল তার ওপর বুঝি বৃষ্টির পানি আর পড়ছে না। মেয়েটা তৎক্ষণাৎ চোখ মেলে দেখতে পায় অনিক তার ওপরেই ছাতা ধরে নিজে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। হুট করে অনিককে দেখে ইকরা কিছুটা ঘাবড়ে যায়। সে নিজের কাঁধে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে অনিককে পাশ কাটাতে নিলেই বাদ সাধে অনিক। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ইকরা ভ্রু কুঁচকিয়ে তাকায়। জিজ্ঞেস করে, আমার সাথে কি কথা আপনার? অনিক ইকরার চোখের দিকে সরু দৃষ্টিতে তাকায়। সেই শ্রু দৃষ্টি বুঝি কাঁপন ধরিয়ে দিতে সক্ষম ইকরার মতো ছোট্ট কোমল প্রাণ মানুষের মনে। ইকরা তৎক্ষণাৎ নিজের চোখজোড়া সরিয়ে নেয়। অনিক মুচকি হাসে মেয়েটার কাণ্ডে। সে ফিসফিস করে বলে, তোমার সাথে প্রেম করব,
সেই নিয়েই কথাবার্তা বলবো আর কি। এহেন কথায় ভ্যাবাচ্যাকা খায় ইকরা। কি শুনল সে? লোকটা কি সত্যিই এই কথাটা বলল? ইকরা সন্দিহান গলায় ফের জিজ্ঞেস করল। কি? অনিক এবার 2 কদম এগিয়ে আসে ইকরার পানে। ঘাড়টা খানিক নিচু করে দাঁড়ায় মেয়েটার সামনে। ইকরা আবার হাইটে তার থেকে ছোট কি না? ইকরা অনিককে এতটা কাছে দাঁড়াতে দেখে পিছু হটতে নিলে অনিক খানিকটা জোর গলায় বলে ওঠে, উহুম। 1 পাও নড়বে না এখান থেকে। কি ছিল এই কথাটায়? কেন ইকরা থেমে যেতে বাধ্য হল এমন অনুরক্তিতে? অনিক মৃদু হেসে বলে, তোমার সাথে প্রেম করার ভীষণ শখ জেগেছে মেয়ে। চলো এই বৃষ্টিতে ভিজে কিছুক্ষণ বৃষ্টিবিলাস করি একসাথে। পাশাপাশি পায়ে পা মিলিয়ে হাঁটি কিছুক্ষণ। ওই যে অদূরে দাঁড়ানো চায়ের দোকানটা দেখছ না? ওইখান থেকে না হয় চা খেলাম দুজনে। তারপর দুজনার প্রেম হলে হলো, না হলে নাই। কি? যাবে নাকি মেয়ে আমার সঙ্গে? ইকরার কি হলো কে জানে। মেয়েটা কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা দোলালো অনিকের কথায়। অনিক চমৎকার হাসল তা দেখে। সে নিজ উদ্যোগে সামনের দিকে 1 হাত বাড়িয়ে ইকরার উদ্দেশ্যে বলে, তো চলুন ম্যাডাম। ইকরা নতমুখে হাসল কিছুটা। সে পা বাড়ায় সামনের দিকে। অনিকও মেয়েটার পাশাপাশি বৃষ্টির মধ্যেই প্যান্টের পকেটে 2 হাত গুজে হাঁটছে। খানিকক্ষণ বৃষ্টি বিলাস করতেই ইকরার চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত দীপ্তি, যেখানে স্পষ্ট তৃপ্তির আভাস। অনিক চুপচাপ মেয়েটার ভেজা স্নিগ্ধ মুখটা পরখ করছে। কি সুন্দর সেই মুখ! কতটা স্নিগ্ধতা ছড়িয়ে আছে সেথায়। অনিক হুট করেই ইকরার 1 হাত চেপে ধরে। ইকরা হকচকিয়ে ওঠে। অবাক হয়ে তাকিয়ে রইল অনিকের দিকে। অথচ অনিক একেবারেই ভাবলেশহীন। সে মেয়েটার হাত ধরে তাকে নিয়ে যায় চায়ের টঙে। সেখানে এসেই আগে অর্ডার দিল 2 কাপ উষ্ণ লাল চায়ের। তারপর অনিক কিছু না বলে ইকরাকে দোকানের সামনে রেখে একটু দূরেই নিজের গাড়ির কাছে গেল। পেছনে ইকরা এখনও অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা বরাবরই বুঝতে চেষ্টা করছে অনিকের কর্মকাণ্ড। অনিক মিনিট খানেক বাদেই এক প্রকার দৌড়ে আসে। হাতে তার কালো ব্লেজার কোটটা। অনিক কোনরূপ কথাবার্তা ছাড়াই কোটটা ইকরার গায়ের ওপর ছড়িয়ে দেয়। এমন কাণ্ডে ইকরা নিজের সকল হতবাক্তা কাটিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল অনিকের পানে। আচ্ছা, মানুষটা কিভাবে বুঝল তার ঠান্ডা লাগছিল? নাকি এটা শুধুই সেন্স অফ হিউমার থেকেই করল? অনিক ইকরার গায়ে কোটটা পরিয়ে দিয়ে মেয়েটার চোখের দিকে তাকায়। ইকরার গভীর চোখ তার পানেই নিবন্ধ। অনিক বাঁকা হাসল। ইকরার দিকে কিছুটা ঝুঁকে এসে বলল, এভাবে দেখো না মেয়ে। এভাবে দেখতে থাকলে যে তুমি আমার প্রেমে রীতিমতো পা পিছলে পড়বে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে ইকরা। যা! কেমন নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়েছিল সে। ধ্যাতো, লোকটা না জানি কি ভাবল। ইকরা এলোমেলো দৃষ্টি ফেলে চারপাশে। তা দেখে অনিক কেমন নিরেট কণ্ঠে বলে ওঠে, মনের কথা লুকিয়ে রাখতে পারলেও চোখের কথা কি আর লুকিয়ে রাখা সম্ভব মেয়ে? শুধু শুধু কেন এত ব্যর্থ প্রয়াস চালাচ্ছ? ইকরার বুকটা কেমন যেন কেঁপে ওঠে কিছুটা। এই ছেলেটাকে প্রথম দেখার পর থেকেই তার অবুঝ মনটা বড্ড বেপরোয়া আচরণ করছে তার সাথে। চোখ বন্ধ করলেই শুধু তার ছবিটাই কল্পনার মানসপটে ভেসে ওঠে আলো হয়ে। এ কেমন অদ্ভুত ব্যাপার স্যাপার! আচ্ছা, সে কি প্রেমে টেমে পড়ে গেল নাকি? না, না। কি ভাবছে সে? তাদের পরিবারের যে বিশাল দ্বন্দ্ব একে অপরের সাথে। এমন পরিস্থিতিতে তার অমন উটকো অনুভূতি বরাবরই কাল বয়ে আনবে। ইকরা নিজের ভাবনায় এতটাই নিমগ্ন যে কখন তার সামনে অনিক চা হাতে দাঁড়িয়ে আছে সেই খবরই নেই মেয়েটার। অনিক মেয়েটার ভাবুক মুখটা দেখে ভ্রু কুচকায়। খানিকটা জোর গলায় ইকরাকে ডাক দেয়। ইকরা! হঠাৎ ডাকে কিছুটা হকচকিয়ে ওঠে ইকরা। অনিকের দিকে তাকাতেই অনিক চায়ের কাপটা এগিয়ে দেয় তার দিকে। ইকরা স্মিত হেসে চাটা নিয়ে নেয়। অনিক এবার কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার?
এত মনোযোগ দিয়ে কি ভাবছিলে? ইকরা মাত্রই একটা চুমুক দিতে যাচ্ছিল চায়ের কাপটায়। কিন্তু অনিকের এমন কথায় আর চুমুক দেওয়া হলো না তার। সে চাটা ঠোঁট হতে সরিয়ে হালকা হেসে বলে, তেমন কিছুই না। সত্যি? আপনার মিথ্যা মনে হচ্ছে কেন? এ পর্যায়ে অনিকের দৃষ্টি তীক্ষ্ণ হল। সে মেয়েটার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছ। ইকরা থমকাল। চোরের মতো নিজের দৃষ্টি লুকাতে তৎপর হল মেয়েটা। অনিক এবার হাত চেপে ধরে মেয়েটার। তারপর তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইকরাকে টেনে নিয়ে নিজের গাড়িতে বসাল। এরই মধ্যে ইকরা বেশ কয়েকবার বলেছেও, কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়িতে কেন বসালেন? কি হয়েছে? অথচ এত এত কথার কোনোটাই কানে তুলল না অনিক। সে মেয়েটাকে একপাশে বসিয়ে দিয়ে নিজে বসে পড়ল ড্রাইভিং সিটে। তারপর কোনরূপ কালবিলম্ব না করে ইকরার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমার বউ হবে মেয়ে? আমার হবু বাচ্চাদের মা হবে কি তুমি? কথা দিচ্ছি পৃথিবীর সকল সুখ এনে ভরিয়ে দেব তোমাতে। সারা জীবন আগলে রাখব তোমায়। কোনোদিনও তোমার প্রতি নিজের ভালোবাসার কমতি আসতে দিব না। দেখো মেয়ে, তোমার সঙ্গে শুধু প্রেম নয়, আজীবন কাটানোর ইচ্ছে আমার। তোমার মুখ দেখে প্রতিটা রাত যেমন পার করার ইচ্ছে, তেমনি প্রতিটা সকাল শুরু করার ইচ্ছে। বলো, হবে কি আমার বউ? অনিকের এক নিঃশ্বাসে বলা কথাগুলো শুনে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ইকরা। হয়তো ভাবছে, এ মুহূর্তে তার ঠিক কেমন রিয়েক্ট করা উচিত। একটা মানুষ ঘণ্টা খানেক আগে বলল প্রেম করবে, আর এখন দেখো কেমন ডিরেক্ট বিয়ে করার প্রস্তাব দিচ্ছে তাকে। এদিকে ইকরাকে নিশ্চুপ হয়ে থাকতে দেখে বুকটা কাঁপছে অনিকের। ভাবছে, মেয়েটা এমন চুপ করে আছে কেন? সে কি তাকে পছন্দ করে না? ওর জীবনে কি অন্য কেউ আছে? ও কি অন্য কাউকে ভালোবাসে? অনিক নিজের মনে উত্থাপিত কথাটা মুখে নিয়ে আসল। ইকরার দিকে সন্দিষ্ট চোখে তাকিয়ে বলল, তুমি কি অন্য কাউকে ভালোবাসো মেয়ে? ইকরা তক্ষুনি ডানে বামে মাথা নাড়িয়ে না জানায়। পরপর ব্যস্ত গলায় বলে ওঠে, এই না, না, এমনটা কিছুই না। মনমতো উত্তর পেয়ে রাজ্য জয়ের হাসি দিল অনিক। ছেলেটা গালভর্তি হাসি টেনে গাড়ির সিটে মাথা এলিয়ে বসল। চোখ বন্ধ করে বলল, দেন কংগ্রাচুলেশনস ম্যাডাম। খুব শীঘ্রই আপনি ইশতিয়াক এহসান অনিকের বউ হচ্ছেন। ভরকায় ইকরা। মেয়েটার চোখ দুটো কেমন বেরিয়ে আসার উপক্রম হল। সে হতবাক হয়ে বলতে লাগল, মানে, আমি কখন একসেপ্ট করলাম আপনার প্রপোজাল? যেখানে এখনো একসেপ্টই করলাম না সেখানে বউ হওয়া। ইকরার কথার মাঝেই অনিক চোখ দুটো মেলে তার দিকে তাকায়। ইকরার দিকে একটু একটু করে এগিয়ে আসতে আসতে বলে, আপনার একসেপ্ট করার আশায় তো আমি বসে থাকব না বউ পাখি। আমি যেহেতু বলে দিয়েছি আপনি আমার বউ হচ্ছেন, তার মানে এটাই ফাইনাল। আর তাছাড়া আমি কিন্তু মোটেও আপনার অনুমতি চাইনি, আমি তো আপনাকে জানিয়েছি মাত্র। কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা দু পরিবারের জন্য বরাবরই কাল বয়ে আনবে। অনিক মৃদু হাসল মেয়েটার কথায়। ইকরার প্রায় অনেকটা কাছে এসে নরম কণ্ঠে বলল, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না বউ পাখি। তুমি বরং আমায় নিয়ে ভাবো কেমন? খানিকটা লজ্জা পেল ইকরা। মেয়েটা তৎক্ষণাৎ মুখটা নামিয়ে নিল নিজের। অনিকের তখন কি হল কে জানে। সে গভীর আবেশে মেয়েটার কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে দিল নিজের। এহেন স্পর্শে কেঁপে ওঠে ইকরা। সে সঙ্গে সঙ্গে চেপে ধরে অনিকের শার্টের কলার। অনিক বেশ সময় নিয়ে ইকরার কপাল থেকে ঠোঁট সরায়। ফিসফিসিয়ে বলে ওঠে, ভালোবাসি। ইকরা মুগ্ধ হাসল। লাজুক চোখগুলো তুলে আর চাইতে পারল না অনিকের দিকে। অনিক মৃদু হেসে আরেকটু এগোবে তখনই তার ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। অনিক তক্ষুনি বিরক্তি নিয়ে মুখটা কুঁচকে ফেলে। ইকরার কাছ থেকে সরে এসে কপালে দুতিনেক ভাঁজ ফেলে ফোনটা চেক না করেই কানে তুলে ঝাঝালো গলায় বলে, হ্যালো কে? তোর দুলাভাই। হকচকিয়ে ওঠে অনিক।
তৎক্ষণাৎ ফোনটা সামনে ধরতেই দাঁতে জিভ কাটে ছেলেটা। ফোনটা ফের কানে ঠেকিয়ে বোকার মতো হাসি দিয়ে বলে, রোদ ভাই তুমি আসলো। অরিন ঢাবির কলা ভবনের সামনে এসে বসে আছে, প্রায় আধ ঘণ্টা হতে চলল। বৃষ্টিটা এবার বুঝি খানিকটা থামল। ইদানিং ক্লাস করতেও মেয়েটার কেমন যেন অনীহা ধরে এসেছে। অথচ তার ডাক্তার সাহেব তাকে বারবার করে বলে গিয়েছিল সে যেন তার অবর্তমানে মোটেও ভেঙে না পড়ে। অথচ মেয়েটাকে দেখো, সে কেমন মূর্ছা গেছে রৌদ্রের অবর্তমানে। মুখের সেই জৌলুসটা কেমন যেন মলিন হয়ে এসেছে তার। চোখের নিচে পড়েছে রাতভর জেগে থাকার প্রমাণ, ডার্ক সার্কেল। অরিন ব্যাগ থেকে ফোনটা বের করে রৌদ্রের একটা ছবি ওপেন করে। ছবিটাকে জুম করে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। এটা যে এখন নিত্যদিনকার কার্যকলাপ তার। প্রায় মিনিট 5 পর অরিনের ফোনে কল আসে অনিকের। অরিন ছোট্ট নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে তখন অনিক বলে ওঠে, বনু, তাড়াতাড়ি বাইরে আয়, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, অরিন ছোট করে উত্তর দিল। তারপর ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে তুলে ধীর পায়ে হেঁটে যেতে লাগল বাইরের দিকে। অরিন ভার্সিটির গেট ছেড়ে বেরোতেই অনিকের দেখা মিলল। অনিক আলতো হেসে বোনের কাছে আসে। অরিনের কাঁধ হতে ব্যাগটা নিজের হাতে নিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, ক্লাস কেমন গেল? অরিন মাথা দুলিয়ে কোনোমতে বলল, ভালো। অনিক বোনের মলিন হওয়া মুখটার দিকে চাইল। পরক্ষণেই বুক চিরে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার। অনিক বোনের হাত ধরে তাকে গাড়িতে নিয়ে বসায়। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে বলে ওঠে, বনু, আমার একটু হসপিটালে যেতে হবে। রোদ ভাইয়ের কি যেন ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্টস লাগবে বলল, সেজন্যই আর কি। এখন তুই কি আমার সঙ্গে যাবি? অরিন বাইরে দৃষ্টি রেখে জবাব দেয়, হুম যাব। অনিকও আর তেমন কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার পথে অবশ্য সে অরিনের সঙ্গে নিজ থেকে এটা সেটা বলেছে। অরিনও ভাইয়ের কথায় শুধু হু হাতেই নিজের উত্তর সীমাবদ্ধ রেখেছে। প্রায় আধ ঘণ্টা পর অনিকের গাড়ি এসে থামল হসপিটালের সামনে। অনিক গাড়ি থেকে বেরিয়ে এসে অরিনের দিকের দরজাটা খুলে দেয়। অরিনকে নামিয়ে দিয়ে বলে ওঠে, বনু, তুই ভাইয়ার কেবিনে গিয়ে বস, আমি গাড়িটা পার্ক করেই আসছি। কিন্তু তার কেবিন কি খোলা থাকবে? হুম, ভাইয়া ওয়ার্ড বয়কে বলে লক খুলে রেখেছে। অগত্যা এমন কথায় অরিন আর কিছু না বলে চলে যায় হসপিটালের ভেতরে। অনিকও বোনের যাওয়ার পথে তাকিয়ে মুচকি হেসে গাড়ি নিয়ে যায় পার্কিং এরিয়ায়। অরিন ধীর পায়ে রৌদ্রের কেবিনের সামনে এসে দাঁড়ায়। বন্ধ দরজার গায়ের ওপর বসে থাকা নেম প্লেটটার গায়ে আলতো করে হাত ছোঁয় মেয়েটা। তারপর ছোট্ট করে নিঃশ্বাস ফেলে দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে অরিন। ভেতরে ঢুকতেই মেয়েটার চোখ ছানাবড়া হয়ে আসার উপক্রম। তার অবাক কণ্ঠ ফুঁড়ে তৎক্ষণাৎ বেরিয়ে আসে, আপনি? রৌদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। চোখ দুটোতে একপাশে ক্লান্তি, অন্য পাশে মেয়েটাকে এতদিন পর দেখতে পাবার প্রশান্তি। রৌদ্র আর কিছু না বলে চট করে এসে জড়িয়ে ধরে অরিনকে। মেয়েটার ছোট্ট কোমল দেহখানা একেবারে টেনে আনে নিজের বাহুডোরে। এদিকে অরিন এখনও হতবিহ্বল। মেয়েটা বুঝি এখনও বিশ্বাস করতে পারছে না তার ডাক্তার সাহেব সত্যি তার সামনে তাকে নিজের সঙ্গে জড়িয়ে রেখেছে। অরিন তার কাপা কাপা হাত দুটো ধীরে ধীরে রৌদ্রের পিঠের ওপর রাখে। থেমে থেমে বলে, ডাক্তার সাহেব, এটা সত্যি আপনি? রৌদ্র মেয়েটাকে আরেকটু চেপে ধরে নিজের বুকের সঙ্গে। অরিনের পিঠে শক্ত করে চেপে ধরে ধরে আসা গলায় বলতে থাকে, হুম, আমি সানশাইন। আমি তোর ডাক্তার সাহেব। অরিনের তখন কি হলো কে জানে। মেয়েটা তক্ষুনি ছেলেটাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। রৌদ্র ভরকে যায় অরিনের কান্নায়। সে তৎক্ষণাৎ মেয়েটাকে বুক থেকে ছাড়িয়ে মেয়েটার মুখখানা নিজের খসখসে দুহাতের আজলায় নিয়ে নেয়। বিচলিত কণ্ঠে বলতে থাকে, হেই, আমার জানবাচ্চা, হুশ, কাঁদে না বউজান।
এই তো আমি চলে এসেছি তো। এই বউজান, তাকা আমার দিকে। অরিনের কান্না বাড়ল বই কমল না। সে বুক ভাসিয়ে কাঁদছে। এতদিন পর মানুষটার বিরহের অনলে জলে পুড়ে মরেছে মেয়েটা, এখন তো মিলনে খানিকটা অশ্রু ঝরবেই। এদিকে তার এহেন কান্নায় দিশেহারা অবস্থা রৌদ্রের। ছেলেটার আবার এই এক জ্বালা। মেয়েটার কান্না দেখলে তার বুঝি নিজেকেই কেমন পাগল পাগল লাগে। এই যেমন এখন লাগছে। রৌদ্র একের পর এক কথা বলে মেয়েটার কান্না থামাবার প্রয়াস চালাচ্ছে, অথচ অরিনটার কান্না বুঝি আজ আর থামবার নয়। এক পর্যায়ে রৌদ্র অধৈর্য হল। এমনিতেই মেয়েটার ফোলা ফোলা। অধৈর্য হল। এমনিতেই মেয়েটার ফোলা ফোলা রক্তিম গালদুটোর ওপর বড্ড লোভ তার ওপর এখন কেমন টমেটোর মতো লাল টুকটুকে হয়ে গেছে পুরো মুখটা। রৌদ্রের গলায় শুষ্কতা নেমে আসে মেয়েটার এই রূপ দেখে। সে ক্ষণে ক্ষণে শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। কিন্তু লাভের লাভ কিছু হলে তো। অরিনটার নাক টেনে কাদার শব্দে মাথা বুঝি হ্যাং হয়ে গেল বেচারার। সে তৎক্ষণাৎ আলতো করে অরিনের হিজাবের ওপর দিয়ে চুলগুলো চেপে ধরে। মেয়েটার মুখটা নিজের একদম কাছে এনে হাসকি স্বরে বলতে থাকে, কান্না থামা বেইব, না হলে আমি এখন কন্ট্রোল হারিয়ে ফেলব। অরিনের কান্নাগুলো বুঝি দৌড়ে পালালো কোথাও। তার চোখে মুখে এখন কেমন হতবাক্তা লেপ্টে আছে। মেয়েটার ভেজা পল্লবিত আখিদ্বয় রৌদ্রের দিকেই তাক করা। তার তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠপুট বড্ড টানছে রৌদ্রকে। রৌদ্র খেই হারায় নিজের। অরিনের মুখটা নিজের ওষ্ঠপুটের কাছে এনে বলে ওঠে, ড্যাম, ফাক অফ উইথ দ্যাট ফাকিং কন্ট্রোল। রৌদ্র দৌড়ে ছুটে আসে সিকিউরিটি রুমে। সেখানে আগে থেকেই বসে আছে অনিক। অনিক একপলক কারচোখে তাকায় রৌদ্রের দিকে। ছেলেটার গায়ের শার্টটা কেমন কুঁচকে আছে কয়েক জায়গায়, মাথার চুলগুলোও কেমন অগোছালো হয়ে কপাল বরাবর লেপ্টে আছে। অনিক রৌদ্রের এহেন অবস্থা দেখে মৃদু কেশে অন্যদিকে দৃষ্টি সরিয়ে ফেলে। রৌদ্র কালবিলম্ব না করে এগিয়ে যায় কম্পিউটারের সামনে বসে থাকা আজিজ মিয়ার কাছে। আজিজ মিয়া রৌদ্রকে এ মুহূর্তে এখানে দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। বিনম্র শ্রদ্ধায় জিজ্ঞেস করেন, স্যার, আপনি এখানে? কিছু বলবেন নাকি? রৌদ্র মাথা ঝাঁকায়। মুখে গাম্ভীর্যের ছাপ ফুটিয়ে মৃদু গলা খাকারি দিয়ে বলে ওঠে, একটা ছোট্ট কাজ আছে আমার। জি স্যার বলুন, কি করতে হবে আমায়? রৌদ্র একবার অনিকের দিকে তাকায়। ইশারায় ছেলেটাকে অরিনের কাছে যেতে বলে। অনিকও বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বেরিয়ে যায় রুম ছেড়ে। অনিক বেরোতেই রৌদ্র তাকায় আজিজ মিয়ার দিকে। হালকা হেসে আজিজ মিয়ার কাঁধে হাত রেখে বলে, আমায় এক কাপ কফি এনে দিতে পারবেন? অ্যাকচুয়ালি মাথাটায় ভীষণ পেইন হচ্ছে আমার। আজিজ মিয়া তড়িঘড়ি করে মাথা ঝাঁকিয়ে সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ স্যার, এক্ষুনি আনছি। আপনি একটু বসুন। বলেই তিনি এক প্রকার ছুটে গেলেন কফি আনতে। রৌদ্র তার চলে যাওয়ার পথে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। যাক, এবার অন্তত সে নিজের কাজটা স্মুথলি করতে পারবে। রৌদ্র আর কোনো সময় নষ্ট না করে নিজেই কম্পিউটারের সামনে বসে পড়ে। প্রথমেই সে নিজের রুমের সিসিটিভি ফুটেজের ফাইলটা অন করে। সেখান থেকে গত 1 ঘণ্টার সকল ফুটেজ মুছে দিয়ে হাফ ছেড়ে বাঁচে ছেলেটা। রৌদ্র নিজের কাজ শেষে কম্পিউটারের সামনে থেকে উঠে আসে। তারপর নিজের কোমরে দুহাত রেখে ঘাড়টা সামান্য এদিক ওদিক খানিকটা ঘুরিয়ে বিড়বিড় করে বলতে থাকে, হাহ, যেটার জন্য এত প্যারা নিতে হচ্ছে সেটাই হাতে আসে না আমার। শালার কপাল একটা। অনিক নিজের বনুর কাছে এসে আরেক দফা চমকাল। পুরো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে রৌদ্রের বিভিন্ন ফাইলের কাগজ। অনিক নিজের দৃষ্টি আনে অরিনের ওপর। মেয়েটা কেমন মুখ ভার করে বসে আছে কাউচে। অনিকের মনটা কেমন কু ডেকে উঠল। সে তড়িঘড়ি করে বোনের পাশে এসে বসল। বোনের ছোট্ট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে আদুরে কণ্ঠে বলল, কি হয়েছে বনু? এভাবে মন খারাপ করে বসে আছিস কেন বাচ্চা? আর
পুরো রুমটার এই অবস্থা কেন? ভাইয়ের কথায় নিশ্চুপ রইল অরিন। কি বলবে সে? কিভাবে বলবে তার ডাক্তার সাহেব ঠিক কতটা উন্মাদ হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে? অরিন ভাইয়ের বুকের দিকে আরেকটু চেপে বসে। বোনের এহেন কাণ্ডে কপালে কিছুটা চিন্তার ভাঁজ পড়ে অনিকের। সে অরিনের ছোট্ট ডানহাতটা নিজের বাম হাতের মুঠোয় নিয়ে নেয়। অন্য হাতে মেয়েটার মাথায় আলতো করে হাত বুলিয়ে জিজ্ঞেস করে, বনু, ও বনু, কি হয়েছে আমার মনিটার? কিসের জন্য মুখ ভার করে আছিস? আচ্ছা রোদ ভাই কি তোকে বকেছে? অরিন ভাইয়ের বুকে মাথা রেখেই না বলে। অনিক তখন আরও কিছু জিজ্ঞেস করবে তার আগেই কেবিনে ঢুকে রৌদ্রকে দেখে অরিন ভাইয়ের বুকে মুখ লুকিয়ে ফেলে তৎক্ষণাৎ। রৌদ্র সরু চোখে তাকিয়ে দেখল সবটা। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থাকার পরে সে ধীর পায়ে এগিয়ে আসে অরিনের সামনে। গম্ভীর কণ্ঠে বলে, চল ওঠ। অনিক বাসায় যাবে। ওকে যেতে দে। অনিক চমকায়। ছেলেটা কেমন হা করে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কিছুক্ষণ পর নিজের সমস্ত অবাকের রেশ কাটিয়ে এসে কোনোমতে বলে ওঠে, মানে? আমি যাব মানে? তোমরা যাবে না? অনিকের কথায় রৌদ্র খানিকটা অনীহা দেখিয়ে অরিনের পাশ ঘেঁষে বসে। অরিন খানিকটা নড়েচড়ে বসে এবার। সে ভাইয়ের দিকে আরেকটু চেপে বসতেই রৌদ্র আবারও এগিয়ে এসে মেয়েটার গা ঘেঁষে বসল। এদের দুজনের এহেন কাণ্ডে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে আছে অনিক। বেচারার কিছুই যে বোধগম্য হচ্ছে না তেমন। অরিন এবার ভাইয়ের বুক হতে মাথা উঠিয়ে বসে নতমুখে ভাইয়ের দিকে আরেকটু চেপে বসতে নিলেই মৃদু ধমকে উঠল রৌদ্র। এই সমস্যা কি তোর? আমি পাশে বসে থাকতেও ভাইয়ের বুকে থাকতে হবে কেন তোর? আমি না থাকলে সেটা অন্য ব্যাপার, কিন্তু এখন তো আমি আছি। তাই নাটক না করে আমার দিকে আয়। অগত্যা এমন ধমকে চুপসে গেল অরিন। মেয়েটা লজ্জালু মুখে মাথা নিচু করে বসে রইল। ছি ছি, ভাইয়ের সামনে এসব কি কথা শুনতে হচ্ছে তার? মেয়েটা পারছে না লজ্জায় কুকড়ে যেতে। রৌদ্র কাউচের ওপর দুহাত ছড়িয়ে গা এলিয়ে বসে অনিকের উদ্দেশ্যে ফের বলে ওঠে, কি রে, এই ভেজা শরীরে আর কতক্ষণ এভাবে বসে থাকবি? যা, দ্রুত বাসায় যা। অনিক মৃদু হেসে মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। এক পা এগোতেই পেছনে থেকে তার হাতের কবজি চেপে ধরে অরিন। অনিকের পদযুগল থামল। সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়ে বনুকে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু? কিছু বলবি? অরিন তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ভাইয়ের হাত ধরে বলতে থাকে, আমিও তোমার সাথে যাব ভাইয়া। এহেন কথায় অনিক বুঝি একটু অবাক হল। সে অবাক নেত্রে রৌদ্রের দিকে তাকাতেই দেখতে পায় রৌদ্র কেমন শান্ত দৃষ্টিতে অরিনের দিকে তাকিয়ে আছে। অনিক তখন অরিনকে বোঝানোর ন্যায় বলল, বনু, তুই না হয় ভাইয়ার সাথে আয়। আমি? না, না, আমি তোমার সাথেই যাব। প্লিজ নিয়ে চলো। অনিকের কথা শেষ হবার আগেই কথাটা বলে ওঠে অরিন। এবার যেন এক প্রকার দোলাচালে পড়ে গেল বেচারা অনিক। একপাশে বনুর কথা তো অন্য পাশে রৌদ্র ভাইয়ের আদেশ। কোনোটা ফেলে কোনোটা রাখবে বেচারা। অনিক বোনকে আরও কিছু বলতে উদ্যত হয়, কিন্তু বোনের মায়াবী মুখখানা দেখে আর বলা হল না তার। তাই তো ছেলেটা এবার শুকনো ঢোক গিলে রৌদ্রের দিকে তাকায়। মিনমিনে স্বরে বলে, ভাইয়া, আমি না হয় বনুকে। তার কথা শেষ হবার আগেই হাতের ইশারায় তাকে চুপ করিয়ে দেয় রৌদ্র। অনিকও আর কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। রৌদ্র তখন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই যা অনিক, আমি দেখছি ওকে। অনিক এবার অসহায় চোখে একবার বোনের দিকে তো আরেকবার ভাইয়ের দিকে তাকায়। পরক্ষণেই সে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বোনের হাতটা নিজের হাত থেকে ছাড়াতে নিলে বাদ সাধে অরিন। মেয়েটা আরেকটু চেপে ধরে ভাইয়ের হাত। অনিক বেচারা বুঝি গলে গেল এমন কাণ্ডে। সে তৎক্ষণাৎ মেয়েটাকে নিজের বাহুডোরে আগলে নিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে বলতে থাকে, সরি ভাইয়া, বনু যেহেতু চাচ্ছে না এখানে থাকতে, তাই আমি ওকে নিয়ে যাচ্ছি। প্লিজ তুমি রাগ করো না।
অনিকের এরূপ কথাতেও মুখভঙ্গি আগের ন্যায় অপরিবর্তিত রৌদ্রের। ছেলেটার শান্ত এবং তীক্ষ্ণ দৃষ্টি এখনো মেয়েটার নতমুখের ওপর নিবন্ধ। অরিনটা যদি একবার চোখ তুলে চাইত তার দিকে, তাহলে নিশ্চিত ছেলেটার এহেন দৃষ্টি উপেক্ষা করবার সামর্থ্য থাকত না তার। কিছুক্ষণ বাদেই রৌদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অনিক আর অরিনের দিকে না তাকিয়েই বলে ওঠে, তোরা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। তুমিও আমাদের সঙ্গে যাবে? অনিকের কৌতূহলী প্রশ্নে একবার আর চোখে তাকায় রৌদ্র। পরক্ষণেই ভরাট কণ্ঠে জবাব দেয়, না, তোকে যেটা বলেছি সেটাই কর। অনিক মাথা কাত করে বোনের হাতটা ধরে বেরিয়ে আসে কেবিন থেকে। রৌদ্র এক পলক তাদের যাওয়ার পানে তাকিয়ে নিজের ডেস্কের সামনে আসে। তারপর সেখান থেকে একটা কাগজ কলম নিয়ে কি যেন লিখল একটা। লেখা শেষ হতেই পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে ভাঁজ করে পকেটে গুজল সে। তারপর নিজেও বেরিয়ে গেল কেবিন থেকে। প্রায় মিনিট 10 হলো অনিক অপেক্ষা করছে রৌদ্রের জন্য। অথচ রৌদ্রের কোনরূপ দেখা নেই। এদিকে অরিনও কেন যেন হাঁসফাঁস করছে। সে খানিকটা অস্বস্তি নিয়ে ভাইকে বলল, ভাইয়া, আর কতক্ষণ ওয়েট করবে? একটু তাড়াতাড়ি গেলে হয় না? অনিক বুঝল না বোনের এত অস্থিরতার কারণ। ছেলেটা কেমন চিন্তিত গলায় বোনকে বলতে লাগল, বনু, তুই ঠিক আছিস তো? হঠাৎ করে এত অস্থির লাগছে কেন তোকে? অরিন ভাইয়ের কথার প্রত্যুত্তর না করে চোখ বন্ধ করে মাথা এলিয়ে বসে রইল। ঠিক তখনই রৌদ্র আসে গাড়ির কাছে। ছেলেটার হাতে দুটো শপিং ব্যাগ। রৌদ্র অরিনের পাশের দরজাটা খুলে দেয়। অরিন অবাক চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কিন্তু তার এমন অবাক দৃষ্টিকে কোনরূপ পাত্তা দিল না রৌদ্র। সে অরিনের হাতটা ধরে তাকে গাড়ির ব্যাকসিটে এনে বসায়। তারপর মেয়েটার পিঠের দিকে দুটো কুশন বালিশ সেট করে দিল সযত্নে। হাতে থাকা শপিং ব্যাগ দুটো অরিনের পাশে রেখে রৌদ্র অনিকের উদ্দেশ্যে খানিকটা জোরালো কণ্ঠে বলে ওঠে, অনিক, লিভ আসো এলোন ফর আ হোয়াইল। অনিক কথাটা শোনামাত্রই তাড়াতাড়ি করে বেরিয়ে গেল গাড়ি থেকে। সে বেরোতেই রৌদ্র অরিনের ঘাড়টা আলতো করে চেপে ধরে মেয়েটার ওষ্ঠপুট দখল করে নিল। চোখের পলকে এমন কিছু ঘটে যাওয়ায় হতবিহ্বল অরিন। সে নিজেকে ছাড়াতে নিলেই তার হাত দুটো এক হাতে চেপে ধরে রৌদ্র। ছেলেটার অধৈর্যগুলের উষ্ণ স্পর্শ বরাবরের মতো পাগল করছে অরিনকে। মেয়েটার হৃৎস্পন্দনের হার বুঝি বেড়ে গেল কয়েকগুণ। সম্পূর্ণ শরীরে বইছে মৃদু ঝঙ্কার। রৌদ্র গভীর আশ্লেষে নিজের ওষ্ঠপুটের মাঝে টেনে নিচ্ছে মেয়েটার নরম অধৈর্যগোল। মাঝে মধ্যে বসাচ্ছে মৃদু কামড়। প্রায় বেশ কিছুক্ষণ পর রৌদ্র অরিনের ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে মেয়েটাকে নিজের বুকে টেনে নেয়। গভীরভাবে জড়িয়ে ধরে মেয়েটার ক্ষুদ্র দেহখানা। অরিন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। তার হাত দুটো অজান্তেই উঠে এসেছে রৌদ্রের পিঠে। কিয়তক্ষণ বাদে রৌদ্র বুক থেকে অরিনের মাথাটা খানিকটা উঁচিয়ে তুলে মেয়েটার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। অরিনের গালে আলতো করে হাত রেখে বলতে থাকে, আমি কোনো কাপুরুষ নই অরি, যে কিনা নিজের বউয়ের অসুস্থতার সুযোগ নিতে যাবে। আমার খেয়ালে ছিল আজ তোর মেনস্ট্রুয়াল স্টার্টিং ডে, কিন্তু এটা যে এখনই শুরু হয়ে যাবে তা জানতাম না অরি। জানলে নিশ্চয়ই তোকে এমন বিপাকে ফেলতাম না আমি। তাছাড়া তুই আমায় একটাবার বলেই দেখতি সানশাইন। আমি যদি তোকে খুব একটা খেয়াল না করতাম তাহলে হয়তো বুঝতেও পারতাম না বিষয়টা। তুই কি আমায় বিশ্বাস করতে পারছিস না জানবাচ্চা? তোর কি সত্যিই মনে হয় আমি তোর অসুস্থতা জেনেও তোকে কষ্ট দিতে চাইব? অগত্যা এহেন বাক্যে তড়িৎ ডানে বামে মাথা নাড়ায় অরিন। সাফাই দেওয়ার সুরে বলে ওঠে, না আসলো আমি। তার কথা শেষ হবার আগেই তার ঠোঁটের ওপর আঙুল চেপে ধরে রৌদ্র। বলে, হুশ, আর কোনো কথা নয় সানশাইন। আমাকে এখনো নিজের ভাবতে পারলি না তুই আমায়? কথাটা কেন যেন সম্পূর্ণ করতে পারল না রৌদ্র। হয়তো গলাটা কোনো কারণে ধরে এসেছে তার। ছেলেটার চোখ দুটো আজ বড় অদ্ভুত শান্ত দেখাচ্ছে। সেথায় কেমন যেন একটা আহত ভাব। রৌদ্র তৎক্ষণাৎ অরিনকে বুক হতে সরিয়ে ধীরে ধীরে সিটে বসায়।
অরিন তখন অনুনয় করে বলতে লাগল, ডাক্তার সাহেব, আপনি ভুল ভাবছেন। আমি আসলো। তার কথার মাঝেই রৌদ্র তাচ্ছিল্যের হাসি টানে ঠোঁটের কোণে। হাত বাড়িয়ে মেয়েটার কোমরের পেছনে কুশন সেট করে দিয়ে মেয়েটার দিকে আবারও গভীর চোখে তাকায়। বলে ওঠে, আর কিছু বোঝাতে আসিস না সানশাইন। এবার বোঝাতে এলে হয়তো বুঝে যাব সবটা। কিন্তু বিশ্বাস কর, এবার বুঝে গেলে হেরে যাব নিজের কাছে। আর আমি একদমই চাচ্ছি না হারতে। তাই প্লিজ আর বোঝাতে আসিস না। অরিনের বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে রৌদ্রের এহেন বাক্যে। চোখুজোড়ার কার্নিশে জমা হয় নোনা জল। বুকটায় কেমন একটা হাহাকার লেগে যায় ইতোমধ্যে। সে ছলছল চোখজোড়া নিয়ে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র পাশে থাকা শপিং ব্যাগ দুটো অরিনের হাতে দিয়ে বলে, বাসায় গিয়ে ফ্রেশ হবি। তারপর এখান থেকে একটা পেইন কিলার খেয়ে নিবি। এই বলে সে উদ্যত হয়ে বেরিয়ে যেতে। তখনই পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে অরিন। মেয়েটার হাত দুটো বুকের কাছে এসে ঠেকল রৌদ্রের। রৌদ্র তৎক্ষণাৎ চোখ দুটো বন্ধ করে নেয়। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ভরাট কণ্ঠে বলে ওঠে, খবরদার অরি, তোর চোখ থেকে যেন এক ফোঁটা পানিও নিচে না পড়ে। বাই এনি চান্স এক ফোঁটা পানিও যদি গড়িয়ে পড়ে তাহলে আর আমি নিজের ক্ষতি করতে দুবারও ভাবব না। অগত্যা এমন একটা কথায় হকচকিয়ে ওঠে অরিন। সে তড়িঘড়ি করে রৌদ্রকে ছেড়ে দিয়ে নিজের চোখ দুটো মুছে নেয়। নাক টেনে কাদো কাদো গলায় বলতে থাকে, প্লিজ এমন কথা বলবেন না। আমি কথা দিচ্ছি, আমি কাঁদব না। তবুও দয়া করে আপনি নিজের কোনো ক্ষতি করবেন না। রৌদ্র শুনল মেয়েটার কথা। অন্য সময় হলে হয়তো এতক্ষণে মেয়েটাকে টেনে বুকে জড়িয়ে নিত, কিন্তু আজ দেখো, আজ কেমন উদাস হয়ে আছে ছেলেটা। রৌদ্র আর কিছু না বলে বেরিয়ে গেল গাড়ি থেকে। এদিকে তার চলে যাওয়ার পথে ছলছল চোখে তাকিয়ে আছে অরিন। মেয়েটা একটু পরপর হাত দিয়ে চোখ দুটো মুছে যাচ্ছে। উদ্দেশ্য, চোখ বেয়ে যেন অশ্রু গড়িয়ে না পড়ে। একটু পরেই অনিক এসে বসে গাড়িতে। বোনের দিকে তাকিয়ে হকচকিয়ে ওঠে অনিক। তৎক্ষণাৎ চিন্তিত গলায় বলতে থাকে, কি হলো বনু? কাঁদছিস কেন? ভাইয়া বকেছে? তড়িৎ মাথা নাড়িয়ে না জানায় অরিন। নাক টেনে টেনে বলে, রোদ ভাই আমায় কখনো বকে না ভাইয়া। সে খুব ভালো। অথচ আমায় দেখো, আমি এই ভালো মানুষটাকেই কষ্ট দিয়ে ফেলেছি। বলেই মেয়েটা মুখ খুলে নিঃশ্বাস নিতে লাগল। হয়তো কান্না আটকিয়ে রাখার দরুন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। অনিক বোনের এহেন অবস্থা দেখে বিচলিত হল। সে তক্ষুনি ছুটে এলো বোনের কাছে। মেয়েটাকে বুকে টেনে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। নরম গলায় বলতে লাগল, কাঁদে না বনু। ভুল তো মানুষেরই হয়। তুই না হয় ভাইয়াকে সরি বলে দিস। আমি শিওর তোর সরি শুনলে ভাইয়া আর কষ্ট পাবে না। চুপ। এবার কান্না থামা বাচ্চা। অরিন কি বুঝল কে জানে। সেও শক্ত হাতে জড়িয়ে ধরে ভাইকে। তখনই টুং করে শব্দ তুলে অনিকের ফোনে একটা মেসেজ আসে। অনিক অরিনকে বুকে চেপে রেখেই পকেট থেকে ফোনটা বের করে সামনে ধরে। আর সাথে সাথেই দৃশ্যমান হয় রৌদ্রের পাঠানো মেসেজটা, গাড়ি ধীরে ধীরে চালাবি। আর অরিন খেয়াল রাখবি। অনিক মৃদু হাসল মেসেজটা দেখে। তার রোদভাই মেয়েটার সঙ্গে রাগ করলেও যত্ন নিতে ভুলছে না। এই জন্যই হয়তো তার রোদভাই সবার থেকে আলাদা। রাত 10:30। নিজের রুমের বারান্দায় এসে একমনে দাঁড়িয়ে আছে অরিন। দৃষ্টি তার বাড়ির গেটের দিকেই নিবন্ধ। মেয়েটা অধীর আগ্রহে অপেক্ষা করছে রৌদ্রের। অথচ এত সময় পেরোনোর পরও রৌদ্র ফিরছে না বাড়িতে। অরিনের ক্ষণে ক্ষণেই মনে হচ্ছে রৌদ্র হয়তো তার ওপরে রেগে থাকার কারণেই ফিরছে না। অরিনের কেমন যেন নিজের কাছে নিজেকেই বড় অপরাধী ঠেকেছে এই মুহূর্তে। অরিন রৌদ্রের চিন্তায় অস্থির হচ্ছে ক্রমাগত। অস্থিরতায় পুরো বারান্দায় পায়চারি চালাচ্ছে সে। তবুও অস্থিরতা কমবার নাম নেই তার। খানিকক্ষণ বাদেই গেটের কাছ থেকে হর্নের শব্দ ভেসে আসে। অরিন পায়চারি ছেড়ে রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়ায়।
তার তৃষ্ণার্ত চক্ষুদয় খুঁজে চলেছে পরিচিত মুখটা। কিয়তক্ষণ বাদেই গাড়ি থেকে বেরিয়ে আসে রৌদ্র। এক হাতে স্ট্যাথোস্কোপটা ধরে রাখা, তো অন্য হাতে এপ্রনটা ঝুলিয়ে রাখা। ছেলেটার সম্পূর্ণ মুখশ্রী জুড়ে লেপ্টে আছে একরাশ ক্লান্তির ছাপ। রৌদ্র ধীর পায়ে এগিয়ে যায় বাড়ির সম্মুখ দুয়ারের দিকে। কিন্তু আজ যেন কি হলো তার। ছেলেটা কেমন থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য। তারপর চট করে মাথা উঠিয়ে তাকায় অরিনের বারান্দায়। আর তখনই তার চোখাচোখি হয় অরিনের সঙ্গে। মেয়েটা কেমন একদৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অন্য সময় হলে হয়তো লুকিয়ে পড়ত, নয়তো খানিকটা লজ্জায় পড়ত, কিন্তু আজ এমনটা কিছুই হল না। রৌদ্র কিছুক্ষণ নির্বিকার হয়ে তাকিয়ে রইল অরিনের পানে। তারপর হুট করেই নিজের দৃষ্টি সরিয়ে এনে বাড়ির ভেতরে প্রবেশ করে সে। অরিন খানিকটা আহত হল রৌদ্রের এমন ভাবভঙ্গিতে। সচরাচর রৌদ্র তাকে দেখে এতটাও ভাবলেশহীন থাকে না। কিন্তু আজ তো থাকল। অরিন গোমরা মুখে বারান্দা ছেড়ে রুমে আসে। পেটটায় যা ব্যথা হচ্ছে না তার। এখন যে সিঁড়ি বেয়ে একটু নিচে নামবে, এই শক্তিটুকুও শরীরে নেই বোধ হয়। মেয়েটা পেটের নিচে বালিশ চেপে শুয়ে রইল বিছানায়। চোখ দুটোতে ভীষণ রকমের জ্বালা করছে তার, তবুও মন খুলে একটু কাঁদতেও পারছে না সে। পারবেই বা কী করে? রৌদ্র যে তাকে এত বড় একটা কথা বলে দিয়েছে, তারপরও কি আর কাদার কোনো জো থাকে? বলে গিয়েছিলি মাত্র সপ্তাহখানেক লাগবে, অথচ এলি 14 দিন পরে। আর শরীরের একই হাল বানিয়েছিস বাবা। মুখটা তো শুকিয়ে গেছে একদম। ছেলেকে কাছে পেয়ে একের পর এক মমতাময়ী কথা বলে যাচ্ছেন জুবাইদা বেগম। শত হলেও মা তিনি। ছেলেকে এতদিন পর চোখের সামনে পেয়ে উদ্বিগ্ন হবেন, এটাই স্বাভাবিক। জুবাইদা বেগম ছেলের হাতটা টেনে সোফায় বসিয়ে নিজেও তার পাশে বসলেন। শাড়ির আঁচলে ছেলের ঘর্মাক্ত মুখখানা মুছে দিতে দিতে বললেন, খুব কষ্ট হয়েছে এ কয়দিন বাবা? তুই কি ঠিকমতো খাবার খাসনি? চেহারাটা এমন শুকিয়ে গেছে কেন বাবা? কাজের চাপ কি খুব বেশি ছিল? রৌদ্র মায়ের উদ্বেগ দেখে মুচকি হাসল। তারপর হুট করেই মায়ের বুকে মাথা গুজে দিল ছেলেটা। জুবাইদা বেগমের কথাগুলো আটকে গেল গলায়। ছেলেটা ঠিক কতদিন পরে তার বুকে এভাবে মাথা গুজল, হিসেব নেই তার। জুবাইদা বেগম ভেজা চোখে হাসলেন একটুখানি। ছেলের মাথা ভর্তি চুলগুলোয় আলতো করে হাত বুলিয়ে দিলেন তিনি। নরম গলায় বললেন, ফিরতে কোনো অসুবিধে হয়নি তো বাবা? রৌদ্র সময় নিয়ে মায়ের বুক থেকে মাথা উঠায়। মায়ের ছলছল চোখজোড়া আলতো করে মুছে দিয়ে বলে, না, কোনো অসুবিধে হয়নি। তুই জানিস রোদ, তুই না থাকায় রোজ তোর ঘরে গিয়ে একা একা ঘণ্টা খানেক বসে থাকত জবা। আমি আসতে বললেও আসত না। সামনে থেকে রাফিয়া বেগমের কথায় সেদিকে ফিরল রৌদ্র। তারপর আবারও মায়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কেন এমন অবুঝের মতো করো মা? আমি তো বলেই গিয়েছিলাম তাড়াতাড়ি ফিরব। তাছাড়া রোজ তো নিয়ম করে তোমার সঙ্গে কথা বলেছি, তাই না? তারপরও কেন এমনটা করো? জুবাইদা বেগম ছেলের কথায় আলতো হাসলেন। হাত বাড়িয়ে ছেলের মাথার চুলগুলো গুছিয়ে দিয়ে বললেন, ও তুই বুঝবি না বাবা। মায়ের মন যে বড্ড অবুঝ হয়। রৌদ্র মাকে আলতো করে আগলে নিল নিজের বাহুডোরে। মায়ের আধপাক ধরে যাওয়া চুলগুলো আলতো হাতে গুছিয়ে দিয়ে ঠোঁট ছোঁয়ায় মায়ের মাথায়। নরম কণ্ঠে বলে, এ কদিন ঔষধ খেয়েছিলে ঠিকঠাক মতো? জুবাইদা বেগম মাথা নাড়িয়ে উত্তর দিলেন। একটু পরেই ড্রয়িং রুমে উপস্থিত হল বাড়ির কর্তারা। রৌদ্র সবাইকে দেখে সালাম দেয়। কবির সাহেব গম্ভীর মুখে সালাম নিলেন। অন্য পাশের বড় সোফার একপাশে গায়েলিয়ে বসলেন আয়েশ করে। তার পাশেই বসলেন সাব্বির সাহেব আর তায়েফ সাহেব। তাশরিক সাহেব রৌদ্রের পাশে এসে বসলেন। রৌদ্র একফাঁকে বাবা চাচাদের সঙ্গে কথা বলে নিল টুকটাক বিষয়ে। রাত 11:15। রাত বহু আগে নামলেও অরিনের চোখে ঘুমগুলো যেন আজ কোথাও লুকিয়ে আছে সন্তর্পণে। মেয়েটা ক্ষণে ক্ষণে এপাশ ওপাশ ফিরছে, কিন্তু না। ঘুম বাবাজি আজ বুঝি আর ধরা দেব আর নয়। অরিন এবার বেজায় বিরক্ত হল।
সে একরাশ বিরক্তিতে মুখ কুঁচকে শোয়া ছেড়ে উঠে বসে এক হাতে পেট চেপে খানিকটা গোঙালো মৃদু শব্দে। মেয়েটা ব্যথায় মুখ কুঁচকে বসে রইল জ্বরসর হয়ে। তখনই তার ফোনে কল আসে। অরিন ফোনটা না দেখেই রিসিভ করে কানে ঠেকায়। কিয়তক্ষণ বাদে ওপাশ থেকে ভেসে আসে তার চিরচেনা কণ্ঠস্বর। দরজা খোলো। অরিন চমকায়। তৎক্ষণাৎ ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে আনে সে। দেখতে পায় এটা সত্যি রৌদ্র। অরিন আর দেরি করল না একদমই। সে তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। সামনের দিকে তাকাতেই দেখতে পায় দরজার সামনে শটান দিয়ে দাঁড়িয়ে আছে রৌদ্র। ছেলেটার হাতে ছোট্ট একটা ট্রে ধরে রাখা। সেথায় কি যেন একটা ঢেকে রাখা। রৌদ্র একবার সতর্ক চোখ বুলায় আশেপাশে। পরক্ষণেই কাউকে চোখে না পড়ায় সে ঢুকে পড়ে অরিনের রুমে। রুমে ঢুকেই হাতের ট্রেটা টেবিলে রাখল রৌদ্র। তারপর তাড়াতাড়ি করে ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে মেয়েটার কাছে এসে দাঁড়াল। অরিনটা কেমন হালকা ঝুঁকে দাঁড়িয়ে আছে। বোধহয় পেটের ব্যথায় সোজা হয়ে দাঁড়াতে পারছে না মেয়েটা। রৌদ্র তেমন কিছু না বলে মেয়েটাকে তৎক্ষণাৎ পাজাকোলে তুলে নেয়। অরিন হুটহাট ঘটনায় তাল সামলাতে না পেরে ছেলেটার ঘাড় চেপে ধরে। রৌদ্র সযত্নে অরিনকে বিছানায় শোয়ায়। তারপর নিজেও বসে পড়ে তার পাশে। হাত বাড়িয়ে বেডসাইডের টেবিলের ওপর রাখা ট্রেটা থেকে একটা বাটি নিয়ে নেয় হাতে। অরিন শুয়ে থেকেই খানিকটা উকি ঝুঁকি দিচ্ছে বাটিটায় কি আছে দেখার জন্য। রৌদ্র নির্বিকারভাবে আড়চোখে দেখছে মেয়েটার কৌতূহল। কিন্তু মুখে বুঝি আজকে তার কুলু পেটেছে। কোনো কথাই বলছে না সে। অরিন ধীরে ধীরে রৌদ্রের হাতের ওপর হাত রাখল। রৌদ্র তার স্পর্শ পাওয়া মাত্রই শান্ত চোখে তাকাল তার দিকে। অরিন কিছুটা ধরে আসা গলায় বলতে লাগল, এবারের জন্য ক্ষমা করে দিন না ডাক্তার সাহেব। কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিন করব না। রৌদ্র মেয়েটার এহেন কথার পিঠে মৌন রইল। সে নিজের দৃষ্টি সরিয়ে আনে অরিনের ওপর থেকে। হাতে থাকা বাটিটা বিছানার ওপর রেখে বলে, উপর হয়ে শুয়ে পড় অরি। অরিন হতবিহ্বল হয়ে গেল এমন কথায়। ভুল শুনল কি না এই অর্থে সে আবারও জিজ্ঞেস করল, হু, কি বললেন? রৌদ্র ফের শান্ত চোখে তাকায় অরিনের দিকে। আগের ন্যায় ভরাট কণ্ঠে বলে ওঠে, উপর হয়ে শুয়ে পড়তে বলেছি। অরিন বাধ্য মেয়ের মতো রৌদ্রের কথানুযায়ী উপর হয়ে শুয়ে পড়ল। রৌদ্র তখন ধীরে ধীরে অরিনের কোমরের ওপর থেকে জামাটা আলতো করে খানিকটা উপরে তুলে দিল। তখনই তার সামনে উন্মুক্ত হল অরিনের ফর্সা কোমরের বাঁক। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার নিঃশ্বাস বুঝি ক্রমশ ঘন হয়ে আসছে। বুকের মাঝে লুকিয়ে রাখা ইচ্ছেরা বুঝি ডানা ঝাপটাতে লাগল সবেগে। রৌদ্র শুষ্ক ঢোক গিলে পরপর। ছেলেটার আবার এই এক জ্বালা। মেয়েটার কাছে আসলেই তার গলায় বুঝি খরার দেখা মিলে। এই যেমনটা এখন হচ্ছে। রৌদ্র জিভ দিয়ে নিজের শুষ্ক ঠোঁটজোড়া খানিকটা ভিজিয়ে নেয়। তারপর সামনে রাখা বাটিটা থেকে কুসুম গরম অলিভ অয়েলটা হাতে মেখে নেয় একটু। ভালো করে হাতের তালুতে নিয়ে পরখ করে তেলের উষ্ণতা আদৌ সহনীয় কিনা, এইটুকু গরম তার সানশাইনের শরীরে সইবে কিনা। যখন রৌদ্রের মনে হল তেলের এই মৃদু উষ্ণতা অরিনের গায়ে সইবে তখনই সে ধীরে ধীরে নিজের এক হাত রাখে অরিনের কোমল কোমরে। তার হাতের উষ্ণ স্পর্শ পেতেই খানিকটা কেঁপে ওঠে অরিন। অস্থিরতায় তৎক্ষণাৎ বালিশে মুখ গুজে ফেলে মেয়েটা। রৌদ্র কিছুক্ষণ একই ভঙ্গিতে বসে রইল। হয়তো মনে মনে নিজেকে শক্ত রাখার বৃথা চেষ্টা চালাচ্ছে ছেলেটা। কিছুক্ষণ পর রৌদ্র নিজের দুহাত দিয়ে আলতো করে মালিশ করতে থাকে অরিনের কোমরে। মেয়েটা আরাম পেয়ে চুপচাপ শুয়ে রইল উপর হয়ে। অথচ তার আরাম লাগলেও এদিকে ছেলেটার অবস্থা যে দেখার মতো। রৌদ্রের হাত যতবার অরিনের কোমরে লেপটে যাচ্ছে ঠিক ততবার ছেলেটার মনের সুপ্ত ইচ্ছেগুলো মাথাচাড়া দিয়ে উঠছে। শত হলেও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে। মনের মাঝে এমন অনুভূতি জাগ্রত হওয়া নিতান্তই স্বাভাবিক। রৌদ্র অরিনের কোমরের মালিশ শেষ করে বলে, এইবার সোজা হো। আরাম পেয়ে অরিনের চোখ প্রায় নিভু নিভু। সে ঘুম জড়ানো কণ্ঠে বলে, না, এভাবেই আরাম লাগছে।
ব্যাস, মেয়েটার এমন ঘুম জড়ানো কণ্ঠস্বরই যথেষ্ট ছিল ছেলেটাকে আরেক ধাপ পাগল করতে। এমনিতেই মেয়েটার কোমরে মালিশ করে তার অবস্থা কাহিল, তার ওপর এখন আবার এহেন কণ্ঠস্বর। রৌদ্র চোখ দুটো বন্ধ করে নেয়। পরপর কয়েকটা শুকনো ঢোকও গিলে নেয় ইতোমধ্যে। কিয়তক্ষণ বাদে রৌদ্র বহুকষ্টে নিজেকে সামলিয়ে অরিনের দিকে চোখ মেলে তাকায়। হাত বাড়িয়ে অরিনের ঘাড়ের ওপর থেকে চুলগুলো আলতো করে সরিয়ে সেখানটায় পরপর কয়েকটা চুমু খেয়ে বসে অধৈর্য ছেলেটা। অরিন মৃদু নড়েচড়ে উঠে। ঘাড়ের কাছে উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ পেতেই ঘুমোঘুম চোখটা মুহূর্তেই খুলে যায় তার। সে তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে পেছনে তাকায়। দেখতে পায় রৌদ্র কেমন নেশালো চোখে তার দিকেই তাকিয়ে আছে। অরিন শুকনো ঢোক গিলে মিনমিনে স্বরে বলে, ডাক্তার সাহেব। রৌদ্র আলতো হাসে। মেয়েটার মুখের ওপর এসে আছড়ে পড়া চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে কানের পিঠে গুজে দেয়। তারপর অরিনের ললাট বরাবর একটা দৃঢ় চুমু একে দিয়ে বলে, খারাপ লাগছে? অরিনটা বুঝি আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ঝট করে জড়িয়ে ধরে রৌদ্রকে। রৌদ্রের শার্টের পিঠের অংশ খামচে ধরে কাদো কাদো গলায় বলতে লাগল, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে ডাক্তার সাহেব। আমি সত্যি দুঃখিত। আসলো, আমি ভেবেছিলাম আপনি হুট করে বিষয়টা জানলে হয়তো কষ্ট পাবেন, তাই আমি। বাকিটা আর বলতে পারল না অরিন। তার আগেই তার ঠোঁটজোড়া দখল করা নেয় রৌদ্র। রৌদ্রের ওষ্ঠপুটের উষ্ণ স্পর্শে নিজেকে কেমন পাগল পাগল লাগছে অরিনের। কখন যে তার হাত দুটো অজান্তেই রৌদ্রের ঘাড় বেয়ে পেছনের চুলগুলো চেপে ধরেছে সেদিকে আর খবর নেই মেয়েটার। শুধুই কি সেই এমন বেখবর হয়েছে? এদিকে রৌদ্র তো বরাবরের মতো উন্মাদ হচ্ছে। তার অধৈর্যগুলোর কার্য ধীরে ধীরে যেমন জোরালো হচ্ছে, তেমনি তার হাত দুটো হচ্ছে বেপরোয়া। ছেলেটার হাত দুটো বেপরোয়াভাবে বিচরণ চালাচ্ছে অরিনের সর্বাঙ্গে। অরিন মৃদু কেঁপে ওঠে এহেন স্পর্শে। তার শরীরের ভেতর বয়ে যাওয়া কম্পন যে স্পষ্ট লক্ষণীয়। রৌদ্র ধীরে ধীরে অরিনের ঠোঁটটা ছেড়ে দেয়। ছেলেটা হাঁপাচ্ছে, সেই সাথে মেয়েটাও হাঁপাচ্ছে ভীষণ। রৌদ্র এখন কেমন অধৈর্য হল। সে অরিনের চোয়ালটা আলতো হাতে চেপে ধরে অস্থির গলায় বলে ওঠে, জান, উড ইউ লাইক টু হ্যাভ আ ফ্রেঞ্চ কিস? অরিন ঘাবড়ে গেল খানিকটা। এই ছেলে হুটহাট তাকে এসব কি বলে? একবার বাইট কিস, এখন আবার ফ্রেঞ্চ কিস। মানে কিস করারও এত প্রকারভেদ আছে? কই, সে তো আগে কখনো শুনেনি এসব। অরিন খানিকটা গলা খাকারি দিয়ে ওঠে। মিনমিনিয়ে বলতে থাকে, মানে এগুলো আবার কেমন চুমু? রৌদ্র হাসল ঠোঁট কামড়ে। অরিনের গোলাপি অধরজোড়ার দিকে এগোতে এগোতে বলে, এগুলো বউকে দেওয়ার মতো চুমু। রৌদ্রের এহেন কথায় গলায় শুষ্কতা নেমে এলো অরিনের। বেচারি পরপর কয়েকটা ফাঁকা ঢোক গিলল। না, তবুও বুঝি গলাটা ভিজল না একটুও। রৌদ্র ধীরে ধীরে ঝুঁকে আসে অরিনের মুখের ওপর। তার ঠোঁট যখন অরিনের ঠোঁটে প্রায় ছুঁই ছুঁই তখনই চোখ কুঁচকে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে অরিন। ব্যস্ত গলায় বলে ওঠে, আমি পানি খাব। এমন একটা মুহূর্তে অরিনের এহেন কাণ্ডে মেজাজ খারাপ হল রৌদ্রের। কই, সে একটা রোমান্টিক মুডে ছিল, আর তার বউটা কি করল? মুডটার একেবারে 12টা বাজিয়ে ছাড়ল। এজন্যই মানুষ হয়তো বলে, পিচ্ছি পোলাপান বিয়ে করা ঠিক না। এরা সময় সুযোগ বুঝে না। রৌদ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলল খানিকটা। মেজাজটা তার এমন খারাপ হচ্ছে না। হয়তো বলে বোঝানো মুশকিল। তবুও ছেলেটা বিরাট ধৈর্যশীলদের মতো দাঁতে দাঁত চেপে ওঠে বসে অরিনের ওপর থেকে। তারপর শক্ত মুখেই অরিনকে ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠে বসায়। হাত বাড়িয়ে বেডসাইডের টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি এগিয়ে দেয় অরিনের দিকে। অরিনও ছো মেরে রৌদ্রের হাত থেকে গ্লাসটা নিয়েই ঢকঢক করে পুরো পানিটা শেষ করে ফেলে। রৌদ্র সরু চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। মেয়েটার অবস্থা দেখে মনে হল, এ মুহূর্তে পানিটা বুঝি বেশ দরকার ছিল তার। অরিন পানিটা খেয়ে মাথা নিচু করে রাখল। চোখ তুলে উপরে তাকাতে পারছে না মেয়েটা। না জানি তার ডাক্তার সাহেব কি নাকি মনে করল তাকে।
রৌদ্র এবার অরিনের হাত থেকে পানির গ্লাসটা সরিয়ে রাখে টেবিলের ওপর। তারপর মেয়েটার চোয়ালে আলতো করে চেপে ধরে, মুখটা সামান্য উঁচিয়ে তুলে ভরাট কণ্ঠে বলে ওঠে, তৃষ্ণা মিটেছে? অরিন অবুঝের ন্যায় মাথা ঝাঁকায়। রৌদ্র তখন ঠোঁট কামড়ে হাসল। অরিনের গোলাপি অধরজোড়ায় এক আঙুল স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, তোরটা তো মিটল, এবার না হয় আমার তৃষ্ণা মিটানো যাক। কথাটা শেষ করে মেয়েটাকে আর কিছু বলার সুযোগ দিল না পাগল ছেলেটা। এর আগেই সে নিজ উদ্বেগে দখল করে নিল অরিনের ওষ্ঠপুট। প্রথম দিকে অরিনের উপরের ঠোঁটে হালকা ছোঁয়া দিল, তারপর নিচের ঠোঁটটা গভীর করে টেনে নিল নিজের ঠোঁটের মধ্যে। ছেলেটা বেপরোয়াভাবে শুষে নিতে লাগল অরিনের ঠোঁটটা। মাঝে মাঝে নিজের ওষ্ঠপুটের কার্য থামিয়ে দিয়ে শুধু অনুভব করে নিচ্ছে মেয়েটার নরম অধৈর্যগোলের গড়ন, তার শরীরের মৃদুমন্দ কাঁপুনি, মেয়েটার জোরালো নিঃশ্বাসের গতি। রৌদ্র থমকায়। মেয়েটার বন্ধ নেত্রযুগলের পানে তাকিয়ে রইল নেশালো চোখে। এদিকে অরিনটাও যে সেই কখন চোখজোড়া বন্ধ করে ফেলেছে। এখনও খোলার নামগন্ধনটিও নেই। ভাব এমন কেউ বুঝি তাকে কঠোর হুকুম দিয়ে রেখেছে চোখজোড়া বন্ধ করে রাখার। অরিন চোখ বন্ধ রেখেই অনুভব করছে রৌদ্রের শরীরের উষ্ণ স্পর্শ, যা ইতোমধ্যে আষ্টেপৃষ্ঠে নিজের সঙ্গে লেপ্টে রেখেছে তাকে। তার ওষ্ঠপুট আর হৃদয় দুটোই জড়িয়ে আছে রৌদ্রের ছোঁয়ায়। তার বুকটাতেও কেমন অনিয়ন্ত্রিত তাণ্ডব চলছে, যার ফলস্বরূপ নিঃশ্বাস জড়িয়ে আসছে তার। বক্ষ ওঠানামা করছে ধীরে ধীরে। অরিনের মুখ বরাবর আছড়ে পড়ছে রৌদ্রের গরম নিঃশ্বাস। মেয়েটার আর বুঝতে বাকি নেই রৌদ্র তার মুখের ওপরেই ঝুঁকে আছে। প্রায় অনেকক্ষণ হয়ে যাবার পরও একই অবস্থা পেয়ে অরিন ধীরে ধীরে চোখ মেলে তাকায়। দেখতে পায় ছেলেটা কেমন মুগ্ধ দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। অরিনের তখন কি হলো কে জানে। সে মন্ত্রমুগ্ধের ন্যায় ধীরে ধীরে রৌদ্রের গালে নিজের হাত ছোঁয়ায়। রৌদ্র এক হাতে চেপে ধরে সেই হাত। তারপর হাতটায় অসংখ্য ছোট ছোট চুমু বসিয়ে দেয় সযত্নে। অরিন একদৃষ্টিতে তাকিয়ে দেখল ছেলেটার এহেন পাগলামি। রৌদ্র তখন অরিনের হাতটা ছেড়ে দিয়ে আরেকটু ঝুঁকে আসে মেয়েটার মুখের ওপর। পরক্ষণেই অরিনের সরু নাকটায় আলতো করে কামড় বসিয়ে দেয়। অরিন মুচকি হাসল। মৃদু ব্যথায় গুনিয়ে উঠল খানিকটা। রৌদ্র থামল না। সে ঠোঁট নামিয়ে আনে অরিনের থুতনির কাছে। সেখানেও আলতো করে বসিয়ে দেয় মৃদু কামড়। অরিন আর সইতে না পেরে রৌদ্রের শার্টের কলার আঁকড়ে ধরে। রৌদ্র মিহি হাসল। অরিনের থুতনিতে ঠোঁট রেখেই বলল, শার্টটা খুলে ফেললে সমস্যা হবে তোর? অরিন চুপ করে পড়ে রইল বিছানায়। রৌদ্রের শার্ট খোলার কথা শুনতেই বুকটায় কেমন দ্রিমদ্রিম শব্দ হচ্ছে তার। মনে হচ্ছে কেউ একটু কান পাতলেই স্পষ্ট শুনতে পারবে সে আওয়াজ। রৌদ্র মেয়েটার অবস্থা দেখে বাঁকা হাসল। অরিনের ওপর থেকে উঠে এসে অরিনকেও ধীরে ধীরে শোয়া ছেড়ে উঠিয়ে বসায়। অরিন এখনো নতমুখে বসে আছে। মাথাটা বুঝি আজ আর তুলবেই না। রৌদ্র ফের দুষ্ট হাসল। অরিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, বেইব, শার্টটা একটু খুলে দে তো। ভরকায় অরিন। চট করে চোখ তুলে রৌদ্রের দিকে তাকায় সে। কি শুনল ও? ডাক্তার সাহেব তাকে শার্ট খুলে দিতে বলছে? এর চেয়ে ভালো হতো না যদি সে বলতো দম আটকে মরে যেতে। অরিনের এহেন অবাক দৃষ্টিকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়ে রৌদ্র আবারও তারা দেখিয়ে বলে, কি হল? এভাবে ড্যাবড্যাব করে তাকিয়ে থেকে চোখ দিয়ে গিলে খাওয়া বন্ধ কর। তাড়াতাড়ি শার্টটা খুলে দে। অরিন তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে আনে রৌদ্রের ওপর থেকে। মিনমিনে স্বরে বলতে থাকে, ই মানে আমি, আবার ই মানে, ওসব ই মানে সাইডে রেখে তাড়াতাড়ি শার্টটা খুলে দে। রৌদ্রের এরূপ কথায় এবার বুঝি সত্যি সত্যি দম আটকে আসছে অরিনের। এমনিতেই লোকটাকে শার্ট ছাড়া দেখলে বুকের মাঝে তোলপাড় উঠে তার, এখন আবার লোকটা বলছে তাকেই শার্টটা খুলে দিতে। অরিন নির্বিকার হয়ে বসে রইল নিজ জায়গায়। তা দেখে রৌদ্র ঠোঁট কামড়ে হাসে নিঃশব্দে। মেয়েটাকে জ্বালাতন করবার বেশ ভালোই একটা সুযোগ পেয়েছে সে।
এই সুযোগ কি আর অত সহজে হাতছাড়া করা যায়? রৌদ্র এবার কিছুটা এগিয়ে আসে অরিনের কাছে। মেয়েটার উড়ুতে ইচ্ছে করে হাত বুলাতে লাগল সে। অরিন যত চাইছে দূরে সরতে, ছেলেটা বুঝি ততই আটকে রাখছে তাকে। রৌদ্র এবার হাসকি স্বরে বলে ওঠে, শার্ট খুলবি নাকি অন্য কিছু করব বৌজান? অরিন তৎক্ষণাৎ মাথা উঠায়। মাথা নাড়িয়ে বলে ওঠে, এই না, না, আমি খুলে দিচ্ছি। বলেই সে খানিকটা এগিয়ে আসে রৌদ্রের দিকে। কাপা কাপা হাতটা দিয়ে ধীরে ধীরে রৌদ্রের শার্টের বোতামগুলো খুলতে থাকে। প্রতিটা বোতাম খুলতে গিয়ে মেয়েটার বুঝি কাহিল অবস্থা। রৌদ্র একদৃষ্টিতে তাকিয়ে দেখল মেয়েটার অস্থিরতা। শার্টের সবগুলো বোতাম খুলে দিয়ে অরিন সরতে নিলে তার কোমর চেপে বাদ সাধল রৌদ্র। অরিন ভ্রু কুঁচকে তাকায়। ইশারার জিজ্ঞেস করে, কি হয়েছে? রৌদ্র মুচকি হাসে। মেয়েটার কানের লতিতে হালকা কামড় দিয়ে ফিসফিস করে বলে, শুধু বোতাম খুললেই হবে? শার্টটা গা থেকে কে খুলে দিবে বৌজান? অরিনের মাথাটা বুঝি তৎক্ষণাৎ ভনভন করে ওঠে এহেন কথায়। মেয়েটা কোনোমতে নিজেকে সামলে নিয়ে বলে, আমি পারব না। দেখুন আমি অসুস্থ। আপনি প্লিজ এরমটা করবেন না। রৌদ্র মৃদু হেসে অরিনের থুতনিতে ঠোঁট ছোঁয়ায়। অরিন আবেশে চোখ দুটো বন্ধ করে নেয় নিজের। রৌদ্র এটুকুতেই থামল না। সে অরিনের থুতনি বেয়ে নিজের ঠোঁট নামিয়ে আনে মেয়েটার কণ্ঠদেশে। সেথায় একের পর এক গভীর স্পর্শে মাতিয়ে তুলে ছেলেটা। অরিনের নিঃশ্বাস ঘন হয়ে আসে। সেই সাথে শরীরটাও কেমন অবশ হয়ে আসছে ক্রমাগত। রৌদ্র এবার কণ্ঠদেশে কামড় বসায়। আর সঙ্গে সঙ্গে তার ঘাড় চেপে ধরে অরিন। রৌদ্র হালকা হেসে কামড় বসানো জায়গাটা আলতো করে শুষে নেয়। অরিনের মুখ থেকে তখন অস্ফুটে বেরিয়ে আসে মৃদু শীতকার। রৌদ্র নিজের অবস্থানে থেকে বলে, সত্যি এমনটা করা বন্ধ করে দেব সানশাইন? অরিনের একবার ইচ্ছে হলো সে চট করে না বলে দিবে রৌদ্রকে। কিন্তু কথাটা বুঝি গলাতেই আটকে আছে কোথাও। কিছুতেই বেরোচ্ছে না যেন। মেয়েটা পরপর কয়েকটা ফাঁকা ঢোক গিলল। থেমে থেমে বলল, আপনি উঠে বসুন। আমি আপনার শার্ট খুলে দিচ্ছি। রৌদ্র উঠল না। সে নিজের জায়গায় থেকেই হাসকি স্বরে বলল, উহু, এটুকুতে হবে না আমার। আমার আরও কিছু চাই সানশাইন। অরিন থমকায়। ভ্রু কুচকে তাকায় রৌদ্রের পানে। সন্দিহান গলায় বলে ওঠে, আরও কিছু মানে? রৌদ্র এবার অরিনের কণ্ঠদেশ হতে মুখ উঠায়। মেয়েটার দিকে গভীর চাহনি দিয়ে বলে, আমার তোকে লাগবে সানশাইন। খুব কাছ থেকে, খুব গভীরভাবে। এতটুকু কাছ থেকে চাই, যতটুকু কাছে এলে তোর প্রতিটা নিঃশ্বাসের উঠানামার শব্দ স্পষ্ট কানে আসবে আমার, তোর হৃৎস্পন্দনের প্রতিটি আন্দোলন যেন গভীরভাবে হৃদয়ে ঝড় তুলবে আমার। তোর সর্বাঙ্গ জুড়ে থাকবে আমারই বিচরণ, এতটুকু কাছে চাই। তোর আর মাঝে কোনো অদৃশ্য দেয়াল থাকবে না, এতটুকু কাছে চাই। বল না, তুই আসবি আমার কাছে? দিবি তোকে একটুখানি গভীরভাবে স্পর্শ করার অনুমতি? ও সানশাইন, বল না বৌজান। অরিন গভীর চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। ছেলেটার মুখনিসৃত প্রতিটি বাক্যই যেন তার ছোট্ট হৃদয়খানায় ঝড় তোলবার জন্য যথেষ্ট। রৌদ্র এখনও অপেক্ষায় আছে অরিনের জবাব শোনার জন্য। ছেলেটার চোখে মুখে স্পষ্ট অস্থিরতার ছাপ। কিয়তক্ষণ বাদেই অরিন নিজের দুহাত আলতো করে রাখল রৌদ্রের দুগালে। নিজের মুখটা সামান্য এগিয়ে এনে রৌদ্রের ঠোঁটের কোণে ঠোঁট ছোঁয়ায় আলতো করে। রৌদ্র আবেশে চোখ দুটো বন্ধ করে নেয়। তার হাত দুটো ইতোমধ্যেই চলে গিয়েছে অরিনের কোমরের ওপর। অরিন এবার আস্তে আস্তে রৌদ্রের সারা মুখে মিষ্টি স্পর্শ এঁকে দেয়। রৌদ্র চোখ বন্ধ করে অনুভব করছে মেয়েটার এহেন স্পর্শ। অরিন থামল কিছু মুহূর্তের জন্য। তারপর হুট করেই রৌদ্রকে জড়িয়ে ধরল গভীরভাবে। রৌদ্র মেয়েটাকে মিশিয়ে নিল নিজের সঙ্গে। অরিন তখন ধীরে ধীরে মুখ খোলে। দিলাম তোমায় রৌদ্র। আজকে থেকে এই আমিটাকে সম্পূর্ণরূপে তোমার করে দিলাম। তোমার বৌজান আজকে থেকে তোমার হল। রৌদ্র এক মুহূর্তের জন্য থমকায়।
তার সম্পূর্ণ শরীরটায় কেমন যেন একটা শিরশিরানি বয়ে গেল ইতোমধ্যে। অরিন তাকে ছেড়ে দিয়ে ছেলেটার মুখের দিকে তাকায়। দেখতে পায় রৌদ্র কেমন নেশালো চোখে তার দিকেই তাকিয়ে আছে। অরিন লজ্জালু হাসল খানিকটা। তারপর নিজ থেকেই রৌদ্রের শার্টটা ধীরে ধীরে কাঁধ হতে নামিয়ে দিল সযত্নে। রৌদ্র তখনও একই ভঙ্গিতে বসে তাকিয়ে আছে মেয়েটার দিকে। অরিন বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্রের উন্মুক্ত পেটানো দেহখানা বরাবরই তার হৃদয় কঠিন তোলপাড় তোলে। আজও যে এর ব্যতিক্রম ঘটল না। ছেলেটার শক্তপোক্ত বাইসেপসগুলো কেমন ফুলে ফেপে আছে। লম্বা চওড়া কাঁধটাও বুঝি সগৌরবে বুঝিয়ে দিচ্ছে মানুষটা হয়তো ভীষণ যত্ন নেয় তার শরীরের। অরিন নিজের খেই হারাল। তৎক্ষণাৎ চোখ দুটো সরিয়ে নিল অন্যদিকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। রৌদ্র মেয়েটার চুলগুলো চেপে ধরে আলতো হাতে। অরিনের মাথাটা খানিকটা এগিয়ে এনে হাসকি স্বরে বলে, এম আই নট সেক্সি হানি? অরিন চোখ বুজে ঠোঁট কামড়ে ধরে নিজের। তা দেখে রৌদ্র বুঝি আরেক দফা খেই হারাল। ছেলেটা আবারও ঝাঁপিয়ে পড়ল অরিনের নরম অধৈর্যগোলের ওপর। রৌদ্র একটু একটু করে তার ওষ্ঠপুটের কার্যক্রম গাঢ় করছে। তার জিভ আলতো করে ছুঁয়ে যাচ্ছে অরিনের ঠোঁটের কিনারা, একবার থামছে, তারপর আবার গভীরে ঢুকছে, মিশে যাচ্ছে ওদের ভেতরের অনুভবে। রৌদ্রের এক হাত তখন অরিনের ঘাড়ের পেছনে, অন্য হাত মেয়েটার কোমরের বাঁকে। বেশ কিছুক্ষণ পর রৌদ্র ছেড়ে দেয় অরিনের ঠোঁট। ছাড়া পেয়ে চোখ বুজে হাঁপিয়ে যাচ্ছে মেয়েটা। রৌদ্র আবারও তার চোয়াল চেপে ধরে নরম হাতে। মেয়েটার চোখে চোখ রেখে বলে, বল না সানশাইন। অরিন ধীরে ধীরে ব্যাপক অস্থির হচ্ছে। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে ওঠে, পাগল করছেন আমায় ডাক্তার সাহেব। কতটুকু দেখবেন? অরিন মৃদু হেসে জিজ্ঞেস করে। রৌদ্র তার চোয়াল ছেড়ে দিয়ে বিছানায় দুহাত হেলান দিয়ে বসে দৃঢ় কণ্ঠে বলে, দেখা। অরিন ঠোঁট কামড়ে হাসে। ধীরে ধীরে রৌদ্রের একেবারে কাছাকাছি এসে রৌদ্রকে ধাক্কা মেরে খাটে শুইয়ে দেয়। রৌদ্র বেশ অবাক হল এতে। হয়তো মেয়েটা এমন কিছু করবে তার বিন্দুমাত্র ধারণাও ছিল না তার। অরিন মুচকি হেসে রৌদ্রের কোমরের ওপর বসে পড়ে। রৌদ্র তৎক্ষণাৎ বিছানায় মাথা এলিয়ে চোখ দুটো বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে নিজের। অরিন মুখ টিপে হাসে। ধীরে ধীরে রৌদ্রের কানের কাছে মুখ এনে দুষ্ট কণ্ঠে বলে, কথা দিচ্ছি ডাক্তার সাহেব, আপনি আজ নিজেই আমায় থেমে যেতে বলবেন। রৌদ্র চোখ দুটো মেলে অরিনের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, আমার পেশেন্সের পরীক্ষা নিতে চাচ্ছিস সানশাইন? তাহলে শুনে রাখো, তোর ডাক্তার সাহেবের ধৈর্যের মাপকাঠি অতটাও নড়বড়ে নয়। অরিন বাঁকা হাসে। রৌদ্রের বুকের ওপর হাত স্লাইড করতে করতে চোখ মেরে বলে, সবার সামনে নড়বড়ে না হলেও আমার সামনে কিন্তু বরাবরই নড়বড়ে। এই বলে মেয়েটা ধীরে ধীরে ঝুঁকে আসে রৌদ্রের মুখের ওপর। ছেলেটার ঠোঁটের সঙ্গে নিজে থেকেই ঠোঁট মিলিয়ে দিল অরিন। রৌদ্র এবার ভীষণ অবাক হল। মেয়েটার কাছ থেকে যে এতটাও আশা করেনি সে। মেয়েটার নিজ থেকে করা এহেন স্পর্শে বুকটায় কেমন যেন একটা মৃদু তোলপাড় হচ্ছে তার। অরিন নিজ থেকেই রৌদ্রের ঠোঁট কামড়ে ধরে। রৌদ্র মৃদু ককিয়ে উঠে। অরিন তখন দুষ্ট হেসে নিজের নাক ঘষে দেয় রৌদ্রের গালে। রৌদ্র চোখ বন্ধ করে অনুভব করছে মেয়েটার প্রতিটা স্পর্শ। অরিন এবার ধীরে ধীরে নিজের ঠোঁট নামিয়ে আনে রৌদ্রের কণ্ঠদেশে। সেথায় প্রথমে নাক ঘষে দেয় আলতো করে। রৌদ্র তৎক্ষণাৎ চেপে ধরে মেয়েটার কোমর। অরিন থামল না। আজ বুঝি সে পণ নিয়েছে ছেলেটাকে পাগল করার। অরিন আস্তে ধীরে ঠোঁট ছোঁয়ায় রৌদ্রের কণ্ঠদেশে। রৌদ্রের নিঃশ্বাস ঘন হয়ে আসে। সে ঠোঁট কামড়ে ধরে নিজের। অরিন এবার বেশ কয়েকবার মৃদু কামড় বসায় রৌদ্রের কণ্ঠদেশে। রৌদ্রের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, উফ অফ। অরিন মুচকি হাসে। সে ধীরে ধীরে উঠে আসে রৌদ্রের বুকের কাছে। তারপর রৌদ্রের বুক বরাবর ঠোঁট ছুঁয়ে দেয় সে। রৌদ্র এবারেও খানিকটা নড়েচড়ে উঠে। অথচ সেদিকে কোনোরূপ পাত্তা নেই মেয়েটার।
সে রৌদ্রের সম্পূর্ণ উন্মুক্ত বক্ষে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এরই মধ্যে রৌদ্র বেশ কয়েকবার অস্ফুট স্বরে কি যেন বলেছে। অরিন এবার রৌদ্রের দিকে তাকায় নেশালো চোখে। রৌদ্রের চোখ খুলে রাখাও দায় হয়ে পড়েছে যেন। সে দেখল মেয়েটা তাকে ইশারায় ঠোঁট গোল করে চুমু দেখাচ্ছে। রৌদ্র কিছু না বলে ঠোঁট কামড়ে ধরে নিজের। অরিন রৌদ্রের দিকে তাকিয়ে থেকেই ধীরে ধীরে রৌদ্রের সম্পূর্ণ বক্ষে আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। রৌদ্রের নিঃশ্বাস ক্রমাগত জুড়িয়ে আসছে। ছেলেটার বুকের উঠানামার ঢেউ বেড়ে গিয়েছে কয়েকগুণ। অরিন এবার নিজের আঙুল নিয়ে আসে রৌদ্রের পেট বরাবর। তারপর নাভি ছুঁয়ে যেই না আরেকটু নিচে নামবে অমনি রৌদ্র ফট করে বলে ওঠে, হেই স্টপ, স্টপ সানশাইন, স্টপ। আর নিচে নামিস না প্লিজ। আমি হার মানছি। উফ, থেমে যা প্লিজ। বলেই সে সঙ্গে সঙ্গে শোয়া ছেড়ে উঠে বসে পাশ থেকে একটা বালিশ উঠিয়ে চেপে ধরে নিজের কোলে। অরিন ছেলেটার এহেন অবস্থা দেখে খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে বেচারি বিছানায় হেলে পড়েছে। হাসির মাঝেই সে টিপ্পনি কেটে বলতে থাকে, এইটুকুতেই এই হাল ডাক্তার সাহেব? এই আপনার পেশেন্স? রৌদ্র তখন অরিনের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে। ভারিক কি গলায় বলে ওঠে, অসুস্থ বলে বেঁচে গেছ মেয়ে। না হলে ঘুমন্ত বাঘকে জাগিয়ে তোলায় আজকে তোমার কপালে ঠিক কি পরিমাণে শনি লাগত সেটা তুমি স্বপ্নেও ভেবে কুল পেতে না। চলবে ইনশাআল্লাহ।